হ্যালো সবাইকে, আমি সম্ভাবনা। আর আজকে আমরা ক্লাস 12 এর যে ফার্স্ট চ্যাপ্টার, যেটা বোর্ডস এর জন্য আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে লিকুইড স্টেট, যেটাকে আমরা বাংলায় দ্রবণ বলে থাকি। আজকে আমরা সেই লিকুইড স্টেট দিয়ে আমাদের ক্লাস 12 এর পড়াটাকে স্টার্ট করছি। ঠিক আছে? আচ্ছা। তো আজকে আমরা যে লিকুইড স্টেট পড়বো, এবার লিকুইড স্টেটের ভেতরে যাওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিছু বেসিক জিনিস যদি আমাদের নলেজে থাকে, তাহলে সেটা আমাদেরকে পরবর্তীকালে যখন আমরা এই চ্যাপ্টারটা আরো বেশি পড়বো, বা যতদিন আমরা কেমিস্ট্রি নিয়ে পড়াশুনো করব, ততদিন আমাদেরকে এই জিনিসগুলো যাতে কোনো সমস্যা না দেয়, সেজন্য আমাদের কিছু বেসিক টার্মিনোলজি আজকে আমরা করব, যার জন্য আমাদের পরবর্তীতে এই চ্যাপ্টারটা করতে কিন্তু আরো সুবিধা হবে। তো ক্লাস 12 এর লিকুইড স্টেটের ফার্স্ট লেকচারটা আজকে হচ্ছে আমরা একসাথে করছি। ঠিক আছে? আচ্ছা। তো পড়া শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালের যে কোনো নোটিফিকেশন, কোনো আপডেট তোমরা খুব সহজেই এবং তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা। তো আহ লিকুইড স্টেট, লিকুইড স্টেট মানে কি, আমরা যে কোনো ধরনের জিনিস যেটা তরল পদার্থ, তরল পদার্থকেই আমরা লিকুইড স্টেটে থাকা যে জিনিস বলি। তো আমরা ফার্স্টে জানার চেষ্টা করব যে সলিউশন কি। কোন একটা, যখন আমরা লিকুইড স্টেট নিয়ে কথা বলছি, তরল নিয়ে কথা কথা বলছি, তখন সেখানে আমাদের সলিউশন জিনিসটা কি সেটা জানাটা আমাদের পক্ষে খুবই দরকার। সলিউশন যেটা, সলিউশনকে আমরা বাংলায় কি বলি? সলিউশনকে আমরা বাংলায় বলে থাকি হচ্ছে দ্রবণ। সলিউশনকে আমরা বাংলায় কি বলি? সলিউশনকে আমরা বাংলায় বলি হচ্ছে দ্রবণ। ঠিক আছে? এবার দ্রবণকে কিভাবে দ্রবণ আমরা গঠন করি? দ্রবণ বেসিক্যালি দুটো জিনিস নিয়ে গঠিত হয়। কি কি? একটা হচ্ছে সলিউট, আরেকটা কি সলভেন্ট। একটা কি সলিউট। সলিউটকে আমরা বাংলায় কি বলছি? সলিউটকে আমরা বাংলায় বলছি হলো তোমার দ্রাবক। আর আমরা কি বলছি? সলভেন্ট। সলভেন্টকে আমরা বাংলায় কি বলছি? দ্রাবক। ধরো এটা যদি একটা আমাদের পাত্র থাকে, ঠিক আছে, এর মধ্যে আমার এতটা পরিমাণ অংশে আমার জল আছে, ঠিক আছে, এখানে আমার জল আছে। আর ধরো এটার সাথে আমি এখানে এখানে নুন নিলাম। কি নিলাম? নুন নিলাম। তো এটা আমার জল আছে, এটা আমার নুন আছে। এবার যদি আমি জলটার মধ্যে নুনটাকে মেশাই, প্লাস করেছি, জলের মধ্যে যদি আমি নুনটাকে মেশাই, তাহলে কি হবে? তাহলে এই সলিউশনটার মানে এখানে জল ছিল, আর এর সাথে জলের সাথে কি হবে? জলের সাথে এখন ধরো এই যে হলুদ ডট গুলো, এগুলো হচ্ছে আমার নুনের কণা। ঠিক আছে? তো তাহলে আমার কি হচ্ছে? আমার জল ছিল, তার সাথে নুন মিশিয়ে তাহলে হচ্ছে সেটা আমার একটা, এখানে জল আর নুন এখানে একসাথে মিশে গেছে। তো এই জিনিসটাকে আমরা সলিউশন বলতে পারবো। কাকে সলিউশন বলতে পারবো, কি করে বলতে পারবো, সেটা আমরা বলছি এখন। মানে এটা একটা কোয়েশ্চেন যে এটাকে আমরা সলিউশন বলতে পারবো, নাকি ধরো জল ছিল এখানে, এবার এই জলের সাথে আমরা কি মেশালাম? এই জলের সাথে আমরা ইটের গুঁড়ো মেশালাম। কি মেশালাম? জলের সাথে আমরা ইটের গুঁড়ো মেশালাম। এরকম বড় বড় টুকরো ছিল, এরকম বড় বড় ইটের টুকরো মেশালাম। ঠিক আছে? তাহলে এবার আমাদেরকে বলতে হবে যে যেটা জলের সাথে আমরা নুন মিশিয়েছি, সেটা আমাদের একটা সলিউশন হবে, নাকি যেখানে আমরা এই জলটার সাথে ইটের গুঁড়ো মিশিয়েছি সেটা আমাদের একটা সলিউশন হবে? এবার যদি আমরা ইটের গুঁড়ো মেশাই, ইটের গুঁড়োটা কি হবে? ইট অবশ্যই একটা ভারী পদার্থ, তাই না? তো জলটার থেকে কি হবে? ইটের গুঁড়োটা নিচে থিতিয়ে পড়বে। কিন্তু আমরা যদি জলের মধ্যে নুন মেশাই, তাহলে কি আমরা দেখতে পাবো যে নুনটা জলের মধ্যে থিতিয়ে পড়ছে? যদি নুনটাকে আমরা জলে দিই, সেটাকে যদি আমরা গোলাই, তাহলে কি হবে? তাহলে নুনটা জলের সাথে মিশে যাবে। নুনটা জলের সাথে মিশে যাবে, তার মানে জলটা আর নুনটাকে কিন্তু আলাদা করা যাবে না। কিন্তু যদি আমরা জল আর ইটের গুঁড়োর কথা বলি, তাহলে কি হবে? জল আর ইটের গুঁড়োটাকে কিন্তু আমরা সহজেই আলাদা করে দিতে পারবো। বোঝা গেল? তাহলে এরকম যে দুটো জিনিস, তাহলে এর থেকে আমাদের বলতে হবে যে কোনটাকে আমরা সলিউশন বলতে পারবো। এটাকে বলতে পারবো ফার্স্ট কেসটাকে, নাকি সেকেন্ড কেসটা, কোনটাকে বলতে পারবো? যেটা আনসার হবে সেটা হচ্ছে ফার্স্ট কেসের যে এই ঘটনাটা, এটাকে আমরা কিন্তু একটা সলিউশন বলতে পারবো। সলিউশনের যদি আমরা তোমার সংজ্ঞা বলতে যাই, তাহলে সলিউশনের সংজ্ঞা কি হবে? যে দুটো বা তার বেশি, দুই বা তার বেশি পদার্থের মিশ্রণে, মিশ্রণটা যদি সমসত্ব হয়। সমসত্ব মানে কি? যে তাদের সত্তাগুলো এক হয়ে যাবে। জলের একটা আলাদা সত্তা ছিল,
নুনের একটা আলাদা সত্তা ছিল, কিন্তু জল আর নুন দুটো মিশে গিয়ে কি হচ্ছে, ওদের সত্তাটা এক হয়ে যাচ্ছে, তারা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। যদি সলিউশনটা আমার সমসত্ব হয়, স্যাচুরেটেড হয়, তাহলে সেটাকে আমরা সলিউশন বলতে পারবো। কিন্তু জল আর ইটের গুঁড়োর সলিউশনটাকে কিন্তু আমরা সলিউশন বলতে পারবো না, কারণ সেখানে কিন্তু ইট ইটের সত্তায় রয়েছে, জল জলের সত্তায় রয়েছে। এখন যদি জল আর নুনের যে মিশ্রণটা, সেটাকে যদি আমরা ফিল্টার করি, ধরো আমরা এমনি ছাঁকনি দিয়ে ছাঁকি, তাহলে কি আমরা সেখানে জল আর নুনটাকে আলাদা করতে পারবো? পারবো না। কিন্তু যদি আমরা জল আর ইটের গুঁড়োর যে মিশ্রণটা, ওটাকে যদি আমরা ছাঁকনি দিয়ে ছাঁকি, তাহলে কিন্তু ইটের যে বড় বড় টুকরোগুলো, সেই টুকরোগুলো কিন্তু আমরা আলাদা করে ফেলতে পারবো। এটার থেকে আমরা আরেকটা কি বলতে পারি, যে যেটা সলিউশন হবে, সেই সলিউশনটাকে কিন্তু তোমার ফিল্টার করে বা এমনি ছাঁকনি দিয়ে ছেঁকে সেটাকে কিন্তু আলাদা করা যায় না। কারণ দ্রাবের যে কণাগুলো, দ্রাব কোনটা, যেই কোয়ান্টিটিটা আমার যে সলিউশনের মধ্যে যেই কোয়ান্টিটিটা কম পরিমাণে আছে, যেটা কম পরিমাণে আছে সেটা আমার দ্রাব, যেটা বেশি পরিমাণে আছে সেটা হচ্ছে আমার দ্রাবক। ঠিক আছে? তো আমি কি বলছিলাম, যে যেটা দ্রাবর যে কণাগুলো দ্রাবকের মধ্যে মিশে আছে, সেই দ্রাবের কণাগুলোকে কিন্তু খুব সহজেই দ্রাবক থেকে আলাদা করা যাবে না। এটা সলিউশনের কিন্তু একটা ধর্ম। ঠিক আছে? আচ্ছা, এবার যদি কোনো একটা সলিউশনের মধ্যে আমার দ্রাবক আর দ্রাবক যদি দুটো আমার একটা একটা মানে তোমার উপস্থিত থাকে, মানে ধরো একটা একটা দ্রাবক আর একটা দ্রাবক যদি উপস্থিত থাকে, যেমন আমি যদি যেটা বলছি জল আর চিনি, তাহলে কি আমার দ্রাবক একটা আছে, দ্রাবক কি আমার এখানে জল, আর দ্রাবক কোনটা, আমার চিনি। তো এই ধরনের যে সলিউশন, এই ধরনের সলিউশনকে আমরা কি বলি, বাইনারি সলিউশন। কি বলি, বাইনারি। বলি বাইনারি সলিউশন, মানে একটা একটা করে সেটাকে আমরা বলছি বাইনারি। যদি তিনটে হয়, ধরো যদি দুটো আমার দ্রাব্য থাকে, একটা দ্রাবক থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, ট্রাইনারি। যদি চারটে থাকে, মানে তিনটে দ্রাবক থাকে, একটা তিনটে দ্রাবক থাকে, আর মানে তিনটে যদি আমার দ্রাবক থাকে আর একটা যদি আমার দ্রাবক থাকে, সেটাকে আমরা কি বলবো, কোয়াটারনারি। এরকম করে সলিউশন কে আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে? কিন্তু এখানে আমরা যে সলিউশন গুলো নিয়ে মেনলি কথা বলবো আমাদের এই চ্যাপ্টারে, সেটা কিন্তু আমরা বাইনারি সলিউশন কে নিয়েই কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা বললাম সলিউট, সলিউটকে আমরা বাংলায় কি বললাম, সলিউটকে আমরা বাংলায় বললাম যে দ্রাবক। ঠিক আছে? তো সলিউটকে আমরা বাংলায় বলছি দ্রাবক। এবার দ্রাবক কোনটা, যেটা হচ্ছে কম পরিমাণে আমাদের সলিউশনের মধ্যে থাকছে, কম পরিমাণে দ্রবণের মধ্যে থাকছে, সেটাকে আমরা কি বলছি, দ্রাবক বলছি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার দ্রাবটা যেটা, দ্রাবটা ধরো এই যে এইটা আমার সলিউশনে, এটা আমার যেটা লিকুইডটা আছে, আমার দ্রাবকটা, তার মধ্যে এই যে দ্রাবর যে পার্টিকেল গুলো আছে, এই দ্রাবর পার্টিকেল গুলো কিন্তু খুব ছোট হতে হবে। যদি দ্রাবর পার্টিকেল গুলো ছোট না হয়, যদি মিশে যদি না যায় আমার দ্রাবকটার মধ্যে, তাহলে কিন্তু ওটাকে আমরা সলিউশন বলতে পারবো না। ওই জন্য দ্রাবর যে কণাগুলো, মানে সলিউটের যে কণাগুলো, সেটাকে কিন্তু খুব ছোট হতে হবে, যাতে সেটা গুলে যেতে পারে, মিশে যেতে পারে। সেটা না মিশতে পারে, তাহলে কিন্তু সেটাকে সলিউশন বলা যাবে না। বোঝা গেল? আচ্ছা, আর যেটা কি, আরেকটা হচ্ছে সলভেন্ট। সলভেন্ট কোনটা, যেটা বেশি পরিমাণে থাকে, যেটা বেশি পরিমাণে থাকে সলিউশনে, যেটা বেশি পরিমাণে থাকে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি দ্রাবক বা সলভেন্ট। এবার যেটা, যে যখন আমরা সলভেন্টের কথা বলছি, তোমরা দেখো যে যখন আমরা জল আর নুনের মানে সলিউশনটা নিলাম, জলটা কিন্তু তরল পদার্থ ছিল, রাইট? আর দ্রাবটা যেটা, দ্রাবটা হচ্ছে আমার কি, দ্রাবটা আমার সলিড ছিল, দ্রাবকটা আমার লিকুইড, দ্রাবটা আমার সলিড। কিন্তু যখন আমরা সলিউশনটা বানালাম, সলিউশনটা বানানোর পরে আমরা কি দেখলাম, যে টোটাল যেটা সলিউশনের যে ফর্মটা, সলিউশনের ফর্মটাও কি লিকুইড, তাই না? আমাদের মধ্যে এখানে জল ছিল, আর জলের সাথে কি ছিল, এখানে আমাদের নুনের পার্টিকেল ছিল। এই দুটোকে মিক্স করে আমাদের যে সলিউশনটা তৈরি হলো, সেখানে জলও আছে আবার কণাও আছে। এবার এই জল আর কণার মিশ্রণের ফলে যে সলিউশনটা আমরা এখানে পেলাম, এটা কি, তরল, তাই না? এটা তরল, কিন্তু এটা কি, এটা কঠিন। নুনটা তো কঠিন, কিন্তু সলিউশনটা যেটা আমার তৈরি হলো, এটাও কিন্তু তরল। ঠিক আছে? তাহলে এটার থেকে আমরা বলতে পারি যে কোনো একটা দ্রবণের ভৌত অবস্থাটা কি হবে, সেটা নির্ভর করছে কার ওপরে,
দ্রাবকের উপরে, মানে আমার দ্রাবক যে ফিজিক্যাল কন্ডিশনে থাকবে, দ্রাবকের যেই ভৌত ধর্ম থাকবে, আমার যে তরলের যে দ্রবণটা তৈরি হবে সেই দ্রবণেরও কিন্তু আমাদের ফিজিক্যাল স্টেট সেটাই থাকবে। এখানে আমরা যেমন দেখলাম জল ছিল তরল, তার মধ্যে কঠিন কি মিশলো, নুন এসে মিশলো, কিন্তু আলটিমেটলি যে আমার দ্রবণের যে স্টেটটা থাকছে, দ্রবণটা কি থাকছে, তরল থাকছে। ঠিক আছে, তাহলে আমরা সলভেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝলাম, তার মধ্যে ফার্স্ট কি আছে, এটাকে স্যাচুরেটেড হতে হবে। স্যাচুরেটেড মানে কি, সমসত্ব। যদি আমার সলভেন্টটা সমসত্ব না হয়, যদি আমরা পার্টিকেল গুলোকে আলাদা করে ফেলতেই পারি, তাহলে তো সেটাকে আমরা সলিউশন বলতে পারবো না। সমসত্ব হওয়া মানে কি, যে আমার যেটা জলের যে সত্তাটা আর যেটা আমার নুনের সত্তাটা, মানে আমার দ্রাবকের যে সত্তা আর দ্রাবের সত্তা দুটো এক হয়ে যাবে। এই মিলে যাওয়ার যে ব্যাপারটা, এটাকেই আমরা কি বলছি, স্যাচুরেশন, সমসত্ব হওয়া। সত্তা মানে কি, ধর্মটা যেটা আমরা বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এটার থেকে আমরা কি বলতে পারি, যে এটাকে কি হতে হবে, স্যাচুরেটেড হতে হবে। নেক্সট কি বলছে, পার্টিকেলস ভেরি স্মল। পার্টিকেল কার, পার্টিকেল গুলোকে, যে আমাদের দ্রাবর যে পার্টিকেল, কার পার্টিকেল, দ্রাবক। দ্রাবকে আমাদের কি হতে হবে, ছোট ছোট কণা হতে হবে। এখানে যেটা বলা হয় যে দ্রাবর যে ব্যাস, দ্রাবর ব্যাস 10⁻⁻7 সেন্টিমিটার, 10⁻⁻5 সেন্টিমিটার, এরকম এটা কি হয়, ব্যাস হয়। মানে জিনিসটা কিন্তু খুবই ছোট হয়, যার জন্য এটাকে যখন আমরা, মানে জিনিসটা এতটাই ছোট হয়, সেটা জলের সাথে সেটাকে আলাদা করা যায় না। সেজন্য সেটাকে যদি আমরা ধরো এমনি নর্মাল উপায়ে যেরকম করে আমরা সলিউশন সেপারেট করতে পারি, সেরকম করে কিন্তু এই জিনিসগুলোকে সেপারেট করা যায় না। বোঝা গেল? ঠিক আছে, এবার এরকম যে জিনিসগুলো আমরা দেখলাম, সেখান থেকে আমরা আরেকটা কি বলতে পারি, যে আমরা সলিউশন গুলোকে কিন্তু সেপারেট করতে পারি, কিন্তু সেটা যে নর্মাল মেথড আমরা ইউজ করি সেভাবে কিন্তু করা যায় না। কোনো স্যাচুরেটেড একটা সলিউশন যেটাকে আমরা বলছি, এটাকে সেপারেট করতে গেলে কিন্তু আমাদের অনেক অন্য ধরনের যে তোমার রাস্তা আছে, অন্য ধরনের প্রক্রিয়া আমাদের সেখানে কিন্তু করতে হয়। ঠিক আছে, আর একটা কি বলছে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ আর সেম। আচ্ছা, ধরো এটা যদি আমার একটা কন্টেনার হয়, এই কন্টেনারের মধ্যে এই আমার দ্রাবক আছে, আর কি আছে, আর হচ্ছে এটা আমার দ্রাব আছে, আর আমার কি আছে, এটা দ্রাব আছে। এবার ধরো এই সলিউশনের এই পার্টটাকে যখন আমরা খালি এইটুকু জাস্ট পার্টটাকে নিচ্ছি, এই পার্টটার যেটা হচ্ছে আমার ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম হবে, সেই রাসায়নিক ধর্ম ভৌত ধর্মটা কি হবে, এই যে পার্টের যে রাসায়নিক ধর্ম বা এই পার্টটার রাসায়নিক ধর্ম বা এই পার্টটার রাসায়নিক ধর্ম তার সাথে সমান হবে। তার মানে আমি কি বলতে চাচ্ছি, যে একটা সলিউশনের যে কোনো অংশ থেকে যদি আমরা কিছুটা সলিউশন তুলে নিই, এই সলিউশনটা কিন্তু সবসময় সে একই রকম ফিজিক্যাল আর একই ধরনের কেমিক্যাল প্রপার্টিজ শো করবে। তার মানে কি, আমাদের সলিউশনটা যে একটা বড়, ধরো একটা বড় বাকেটের মধ্যে আমাদের অনেকটা সলিউশন আছে, সেখানে আমরা যেই পোর্শন থেকে একটু সলিউশন নিয়ে নিই না কেন, সেই সলিউশনটা কিন্তু সেই রাসায়নিক বা ভৌত ধর্মই দেখাবে যেটা বাকি সলিউশনটা দেখাবে। তাদের মধ্যে কিন্তু ক্যারেক্টারিস্টিক শো করার কোনো পার্থক্য তৈরি হবে না। ঠিক আছে, আর কি বলছে, সিঙ্গেল ফেজড হোমোজিনিয়াস মিক্সচার। সিঙ্গেল ফেজড মানে কি, এটা আমি বললাম যে তাদের সত্তাটা এক হয়ে যাচ্ছে, তাই না, সত্তাটা এক হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে, যে তাদের ফেজটা সেম। মানে কি, যে আমার যে সলিউশনটা আর যে সলিউটটা, যে দুটো হচ্ছে আলাদা আলাদা, মানে আমার সলিউট আর সলভেন্টটা যেটা আলাদা আলাদা ফেজে ছিল, সেটা যখন মিশে যাচ্ছে, মিশে গিয়ে তারা একটা ফেজেই থাকছে, মিশে গিয়ে তারা কি হচ্ছে, একটা ফেজেই থাকছে, সেটাকে আমরা কি বলছি, সিঙ্গেল ফেজ। ফেজ কিরকম হতে পারে, যেমন সলিড, লিকুইড, গ্যাস, রাইট। ওকে, সেখানে আমার যেটা সলভেন্টটা থাকবে, সেটা হচ্ছে আমার সলভেন্ট আর সলিউট এর উপর আমার যে ফেজটা থাকবে, সেটা মিলে গিয়ে আমার যে সলিউশনটা তৈরি হবে, সলিউশনের ফেজটা কিন্তু সেম থাকবে। এখানে এরকম ভাবার কোনো দরকার নেই যে আমাদের যে সলভেন্টটা হবে, সলভেন্টটা সবসময় তরলই হবে, কঠিন বা বাষ্পও হতে পারে। বা আমাদের যে সলিউশনটা হবে, সলিউশনে যে আমাদের সলিউটটা থাকবে, সেটা সবসময় কঠিনই হতে হবে। সেটাও কিন্তু তোমার মানে তরল বা গ্যাসীয় হতে পারে। কিন্তু এখন আমরা যে পোর্শন গুলো পড়ছি, সেখানে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে দ্রাবকটা, আমাদের যে সলভেন্টটাকে আমরা লিকুইড কনসিডার করব। আর সরি, আর আমাদের যে দ্রাবটা, আমাদের যে সলিউটটাকে কি করবো, আমরা কঠিন কনসিডার করবো। বোঝা গেল? ঠিক আছে, এবার এই জিনিসগুলোর পরে আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন টার্মস। কনসেন্ট্রেশন টার্মস কে, যে আমরা যেই
তোমার ধরো একটা সলিউশন বানাচ্ছি, তার মধ্যে আমরা কতটা দ্রাবক দিচ্ছি, এই জিনিসগুলোকে আমাদের কিন্তু এমনি মুখে মুখে বললে হয় না। কোন একটা এই জিনিসগুলোকে আমাদের একটা প্রপারলি তোমাকে জাস্টিফাই করতে হয়, প্রপারলি আমাকে বলতে হবে যে কোন জিনিসটা কিরকম আছে, কতটা আছে। সলিউশনটাকে আমরা কিরকম করে বলবো যে একটা সলিউশন, সেই সলিউশনটার মধ্যে কোন পদার্থটা কতটা আছে, এই জিনিসগুলোকেও কিন্তু আমাদেরকে বলতে হবে। তাহলে এরকম একটা যখন কন্ডিশন আমার তৈরি হচ্ছে, তো সেখানে আমাকে যদি বলতে বলে তাহলে কনসেন্ট্রেশন টার্মস মানে কি, আমরা জিনিসগুলোকে সলিউশনটাকে কিরকম করে ব্যাখ্যা করতে পারি। তো আমাদের যেটা কনসেন্ট্রেশন টার্মস কিন্তু এটাও দু টাইপের হয়। কি কি হয় দু টাইপের? একটা হয় তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট, মানে যেটা তাপমাত্রার উপরে নির্ভর করছে, সেটা আমার কি করছে, তাপমাত্রার উপরে নির্ভর করছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আরেকটা আমার কি বলছে, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তো আমরা কি বললাম, আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর আমাদের টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। যেটা আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেটা সবসময় কি হবে, সেটা ভলিউমের সাথে সম্পর্কযুক্ত হবে। ভলিউম মানে কি? ভলিউম মানে হচ্ছে আয়তন, তাই না? ভলিউম মানে হচ্ছে আয়তন। যেটা আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে সেটা সবসময় ভলিউমের সাথে সম্পর্কযুক্ত হবে। আর যেটা ইন্ডিপেন্ডেন্ট হবে, ইন্ডিপেন্ডেন্টটা কি হবে, সবসময় মাসের সাথে রিলেটেড হবে। মাস মানে কি? ভর। ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, একটা হচ্ছে টেম্পারেচার যেটা ডিপেন্ডেন্ট সেটা ভলিউমের সাথে রিলেটেড হবে, আর যেটা আমাদের মাসের সাথে রিলেটেড হবে সেটা কি হবে, সেটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হবে। এর থেকে আমরা দু টাইপের কনসেন্ট্রেশন টার্মস এর মধ্যে কিন্তু ভাগ করতে পারি। কি কি? একটা যেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। এবার যখন তোমরা দেখবে যে কোনো একটা কনসেন্ট্রেশন টার্মের মধ্যে ভলিউম লেখাটা আসছে বা ভলিউম কথাটা আসছে, সেটাকে আমরা সবসময় কি বলবো, সেটাকে আমরা সবসময় বলবো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কারণ দেখো, যখন আমরা জানি যে আমরা যখন কোনো একটা তোমার মিডিয়ামের, কোনো একটা দ্রবণের, কোনো একটা সলিউশনের বা কোনো একটা তোমার পদার্থে যদি আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করি, তাহলে কিন্তু সেখানে ভলিউমটা চেঞ্জ হচ্ছে, রাইট? সেই জন্য যখন কোনো একটা জায়গায় ভলিউমের রিলেশন আসবে, তখন কিন্তু সেটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। কিন্তু মাস কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে না। আজকে যেই জিনিসটার এখন যা ভর আছে, যেমন ধরো যদি কোনো একটা আহ ইট থাকে, সেই ইটের যেটা ভর থাকবে, সেই ইটটাকে যদি আমি হিট করে সেটার ভর যদি আমি নিই, সেটার ভর কি বেড়ে যাবে বা কমে যাবে? তা তো কখনোই হবে না, না? সেটার ভরটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, কিন্তু সেটার আয়তনটার মধ্যে কিন্তু চেঞ্জ আসলেও আসতে পারে। সেই চেঞ্জ আসলেও আসতে পারে সেই জিনিসটাকে, সেজন্য আমরা কি বলছি, যে ভলিউমের সাথে সেটাকে আমরা রিলেট করতে পারছি। বোঝা গেল? আচ্ছা, তো এবার কনসেন্ট্রেশন টার্মস গুলোর মধ্যে ফার্স্ট যে কনসেন্ট্রেশন টার্মটা আমরা পড়বো, সেটা হচ্ছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। সেটা কি? সেটা হচ্ছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। আচ্ছা, ওয়েট যখন আমরা বলছি আমরা কিসের সাথে ডিল করছি? মাস বা ভর। ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ যেটা, সেটাকে আমরা কিরকম করে করবো? ওয়েট বাই ওয়েট মানে কি? ভর বাই ভর। তো সেটা কার ভর সেটা আমাদেরকে দেখতে হবে। ওয়েট বাই ওয়েট মানে ভর বাই ভর, সেটার সাথে কাকে গুণ করতে হবে? পার্সেন্ট বলেছে, দেখো পার্সেন্ট বলেছে, পার্সেন্ট মানে আমরা কি করবো? 100, রাইট? তাহলে এবার আমাকে দেখতে হবে যে ওপরে কার ভর বসবে, নিচে কার ভর বসবে, যাতে এটা আমাদের ভর বাই ভর করে আমরা একটা পার্সেন্টেজটা বের করতে পারি। ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ আমরা কি করে ক্যালকুলেট করি? ওপরে হয় হচ্ছে তোমার দ্রাবের ভর, দ্রাবের ভর বাই দ্রবণের ভর, দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100। দ্রাবের ভর বাই দ্রবণের ভর ইন্টু 100। এটা করলে যেটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের কি? ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। বোঝা গেল? ধরো যদি এটা সংক্রান্ত আমরা একটা অঙ্ক করতে চাই, এখানে কি বলেছে যে 10 গ্রাম সুক্রোজ ইজ ডিজলভড ইন 100 গ্রাম ওয়াটার, ফাইন্ড ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। ওকে, আমাদের কি বলেছে? সুক্রোজ, 10 গ্রাম সুক্রোজ ইজ ডিজলভড ইন 100 গ্রাম ওয়াটার। তাহলে এখানে 10 গ্রামস অফ সুক্রোজ বলেছে, আর এখানে 100 গ্রামস অফ ওয়াটার বলেছে। এখানে সুক্রোজের পরিমাণটা কত? 10 গ্রাম।
আর ওয়াটারেরটা 100, তার মানে সুক্রোজের পরিমাণটা কি কম, তাহলে সুক্রোজটা আমার কি, আমার দ্রাবক। ঠিক আছে, আমার দ্রাবক কি 10 গ্রাম। আর বলেছে কি 100 গ্রাম ওয়াটারের মধ্যে দ্রবীভূত আছে, তার মানে ওয়াটারটা আমার কি দ্রাবক। দ্রাবক কত, 100 গ্রাম। ক্লিয়ার, আমার দ্রাবক আছে 20 গ্রাম, দ্রাবক আছে 100 গ্রাম। এবার এখানে যেটা অধিকাংশ স্টুডেন্টস যেটা ভুল করে সেটা হচ্ছে 10/100 করে দেয়, কিন্তু 10/100 কিন্তু হবে না। আমরা ফর্মুলাটা কি পড়েছি দেখো, আমরা ফর্মুলাটা কি পড়েছি, দ্রাবের ভর বাই দ্রবণের ভর। দ্রাবকের ভর কিন্তু না, কার ভর, দ্রবণের ভর। আচ্ছা, এবার আমার দ্রাবক আছে 10 গ্রাম, দ্রাবক আছে 100 গ্রাম, তাহলে আমার দ্রবণ কত হবে, আমার দ্রবণ হবে 100 প্লাস 10, এত গ্রাম। 100 প্লাস 10 গ্রাম মানে কত, 110 গ্রাম। বোঝা গেল? তাহলে এখন যদি আমরা ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে যাই, তখন তাহলে সেটা কত হবে, দ্রাবের ভর মানে 10, দ্রবণের ভর 110 ইন্টু 9 পয়েন্ট সামথিং আসবে এটার আনসার। সেটা আমাদের কি হবে, তত পার্সেন্ট আমার হচ্ছে ওয়েট বাই ওয়েট পার্সেন্টের আমার ভ্যালুটা বেরোচ্ছে। বোঝা গেল কথাটা? ওকে, এটা সম্ভবত 9.09 এরকম আসছে। তো এটাই আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজটা আমরা এরকম করে ক্যালকুলেট করতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। এবার আগেরটাতে কিন্তু আমরা ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ বলেছি, রাইট? তো ওয়েট বাই ওয়েট তার মানে সেখানে এটা কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে না, আগেরটা। কিন্তু ভলিউম বাই ভলিউম যখন আমরা বলছি তাহলে এটা কি হবে, তাহলে এটা কিন্তু আমাদের কি হবে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কি হবে, আমাদের টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। বোঝা গেল? আচ্ছা, এবার ভলিউম বাই ভলিউম তার মানে কোনো কিছুর একটা আয়তন বাই আরো কোনো কিছুর একটা আয়তন ইন্টু আমরা কি করব, 100 করবো। সেরকম আমরা মাস বাই মাস করলাম ওয়েটের ক্ষেত্রে, সেরকম আমরা কি করব, ভলিউম বাই ভলিউম। তাহলে আমার এখানে কি হবে, কোনো কিছুর একটা আয়তন বাই আমার আরো একটা কোনো কিছুর আয়তন ইন্টু কি হবে, আগেরটার ক্ষেত্রে আমরা কি করেছি, ওপরে আমাদের কি ছিল, ওপরে আমাদের ছিল হচ্ছে দ্রাবক, আর নিচে আমাদের কি ছিল, দ্রবণ, তাই না? তাহলে এক্ষেত্রেও আমাদের সেম হবে, ওপরে আমাদের হবে দ্রাবের আয়তন আর নিচে আমাদের কি হবে, দ্রবণের আয়তন। দ্রাবের আয়তন বাই দ্রবণের আয়তন ইন্টু 100। এটা করলে আমরা যেটা পাবো, এটা করলে আমরা পাবো হচ্ছে আমাদের ভলিউম বাই ভলিউম পার্সেন্টেজ। বোঝা গেল? এবার ধরো যদি আমরা এখান থেকে একটা কোয়েশ্চেন করার ট্রাই করি যে হোয়াট ইজ মেন্ট বাই HCl aqueous solution of 7% ভলিউম বাই ভলিউম। তো এই জিনিসটাকে যদি আমরা কথায় প্রকাশ করেছি, তো সেটাকে যদি আমরা ঠিক করে বোঝাতে চাই যে একটা 7% HCl সলিউশন ভলিউম বাই ভলিউম বলতে আমরা কি বোঝাই, তো বলছি 7% ভলিউম বাই ভলিউম মানে এটার যেটা কোথায় গেল, এই যে, তো এখানে যেটা আমরা এটার আনসারটা যেটা ওখানে ওরা পেয়েছে সেটা হচ্ছে 7%। মানে কি, এটা থেকে আমরা কি বলতে পারি যে যদি ধরো আমরা বলি, তাহলে এখানে আমরা বলতে পারবো 7 ml HCl কোথায় মিশ্রিত আছে, 7 ml যে আমার HCl সেটা আমার দ্রবীভূত আছে 100 ml জল। 7 ml HCl আমার কোথায় দ্রবীভূত আছে, 100 ml জল। এটাই আমরা কি বোঝাতে চাচ্ছি, এটা দিয়েই আমরা বোঝাতে চাচ্ছি আমাদের 7% ভলিউম বাই ভলিউম। ঠিক আছে, বোঝা গেল? ওকে, নেক্সট যেটা আমরা করব সেটা হচ্ছে ওয়েট বাই ভলিউম। এতক্ষণ আমরা করলাম ওয়েট বাই ওয়েট, ভলিউম বাই ভলিউম। তো এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়েট বাই ভলিউম। ঠিক আছে, তা ওয়েট বাই ভলিউম আমরা কি করে করবো, মানে কোনো কিছুর একটা ভর বাই সেটার আয়তন, কোনো কিছুর একটা ভর বাই কোনো কিছুর একটা আয়তন। এটা থেকেই আমরা কি করতে পারি, আমরা ওয়েট বাই ভলিউম ইন্টু 100, তাহলে ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। বোঝা গেল? তাহলে ধরো যদি আমরা বলি যে তাহলে কারোর একটা ভর,
কারোর একটা ভর, এখানেও কিন্তু ভলিউম রিলেটেড আছে, এখানেও দেখো ভলিউম রিলেটেড আছে, তার মানে এটাও কি হবে, এটাও কিন্তু আমাদের টেম্পারেচারের উপরে ডিপেন্ড করবে। বোঝা গেল? তাহলে কোনো কিছুর একটা ভর বাই আয়তন। এবার এতক্ষণ আমরা যেগুলো করলাম, উপরে আমরা সবসময় কাকে নিচ্ছি? দ্রাবক। উপরে আমরা কাকে নিচ্ছি? দ্রাবক। আর নিচে আমরা কাকে নেব? নিচে আমরা নেব দ্রবণ। উপরে আমরা নিচ্ছি দ্রাবকে, নিচে আমরা নিচ্ছি দ্রবণকে। দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন, দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইনটু কত? তো এই জিনিসটা করে আমরা যেটা পাচ্ছি, সেটা আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হলো আমাদের ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজ। বোঝা গেল? ওকে। নেক্সট এটা দিয়ে আমরা একটা অঙ্ক যদি করার চেষ্টা করি, এখানে কি বলেছে? আর সুগার সলিউশন ইজ 10% ওয়েট বাই ভলিউম, ফাইন্ড ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ অফ দি সলিউশন। আর কি বলেছে? ডেন্সিটি অফ দি সলিউশন ইজ 1.25 গ্রাম পার মিলিলিটার। এটা আমাদের এই কন্ডিশনটা আমাদের গিভেন আছে, এটা আমাদের গিভেন আছে, এটা আমাদের গিভেন আছে। আর আমাদের কি বলে দিয়েছে? যে একটা সুগার সলিউশন আছে যার মধ্যে 10% ওয়েট বাই ভলিউম, একটা 10% ওয়েট বাই ভলিউমের একটা সুগার সলিউশন আমাদের কাছে আছে। তো এটার ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ আমরা কিরকম করে ক্যালকুলেট করতে পারবো। এবার আমাকে কি বলেছে? যে 10% ওয়েট বাই ভলিউম, তো 10% ওয়েট বাই ভলিউমকে আমরা কি বলতে পারি? 10% ওয়েট বাই ভলিউম মানে কি আমরা বলতে পারি যে 10 গ্রাম সুগার কোথায় ডিজলভড আছে? 10 গ্রাম সুগার আমার আছে হলো 100 ml সলিউশনে। 10 গ্রাম সুগার আমার 100 ml সলিউশনে আছে, এটাই তো আমার ওয়েট বাই ভলিউম পার্সেন্টেজের মানে হচ্ছে, তাই না? আর কি বলেছে? যে ডেন্সিটি অফ দি সলিউশন আমার 1.25, তার মানে আমার যদি ডেন্সিটিটা আমার কার বলে দিয়েছে? ডেন্সিটিটা আমার বলে দিয়েছে হচ্ছে সলিউশনের। তাহলে আমরা দ্রবণ আমার দ্রবণের মধ্যে আমার দ্রাব কতটা আছে আমি জানি, দ্রাব কতটা আছে? দ্রাবটা হচ্ছে আমার 10 গ্রাম। কিন্তু যদি আমাদের ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ বের করতে হয়, তাহলে তো আমাদের সলিউশনটা, যেটা আমাদের সলিউশনেরও তো তোমার ভরটা লাগবে, সলিউশনেরও তো আমার মাসটা লাগবে। কিন্তু এখানে কিন্তু সলিউশনের মাস দেওয়া নেই। সলিউশনের আমরা এখানে কি জানি? সলিউশন কতটা পরিমাণ আছে, মানে সলিউশনের আমরা ভলিউম জানি। আর আমরা কি জানি? আমরা সলিউশনের ডেন্সিটি জানি। আমরা ফিজিক্সে এটা একটা প্রপার্টি করে থাকি যে মাস ইকুয়ালস টু ডেন্সিটি ইনটু ভলিউম করে থাকি, রাইট? যে ভর সমান সমান আমাদের কি হয়? আমাদের ডেন্সিটি আর আমাদের আয়তনের গুণফল। তাহলে এখান থেকে আমরা কিন্তু সলিউশনের ডেন্সিটি কত জানি? 1.25 গ্রাম পার এমএল। আর আমরা সলিউশনের ভলিউম কত জানি? 100 ml। তাহলে আমরা এটার মাসটাকে ক্যালকুলেট করতে পারবো। এটার মাস কত হবে? তাহলে 1.25 ইন্টু 100, তার মানে কি হচ্ছে 125। কত হচ্ছে? 125। তাহলে এবার যদি আমরা এটার ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ বের করতে যাই, তাহলে সেটা কত হবে? ফার্স্ট আমার দ্রাবর ওজন, দ্রাবর ওজন কত? 10। তারপরে কি আমার দ্রবণের ওজন, দ্রবণের ভর কত? 125 ইন্টু 100। এটা আমার তাহলে কি তৈরি হচ্ছে? এটা আমার তৈরি হচ্ছে হলো ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ। এবার এটাকে যদি 25 দিয়ে কাটা হয়, তাহলে 5, এটা 4, তাহলে 5 দুগুণে 10, তাহলে এটা কত হলো? ঠিক আছে, তাহলে এর আনসার আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। বোঝা গেল? এবার এরপরে যে পার্টটা আমরা করব, সেই পার্টটাও খুব ইম্পর্টেন্ট। সেটা কি? মোল ফ্র্যাকশন। সেটা কি? মোল ফ্র্যাকশন। মানে ধরো মোল সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া এতদিনে হয়তো আছে, রাইট? যে মোল জিনিসটা বলতে আমরা কি বোঝাচ্ছি। ধরো যদি আমরা বলি যে এটা আমাদের একটা সলিউশন আছে, এই একটা আমাদের সলিউশন আছে, এই সলিউশনটার মধ্যে এই সলিউশনটার মধ্যে আমার 3 মোল জল আছে, 3 মোল জল আছে। আর কি আছে? 1 মোল চিনি। 3 মোল জল আছে আর 1 মোল চিনি আছে, ঠিক আছে? তাহলে যদি আমাকে এখন বলে
যে জল আর চিনি এই দুটোর আমাকে মোল ফ্র্যাকশন বের করতে হবে। তাহলে মোল ফ্র্যাকশন আমরা কিরকম করে বের করব? মোল ফ্র্যাকশনকে জিটা দিয়ে ডিনোট করা হয়, জিটা। ঠিক আছে, ধরলাম আমরা যে জলটাকে আমরা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি আর চিনিটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করছি। তাহলে জিটা অফ এ কত হবে? এটা হবে হচ্ছে তোমার জলের কত মোল, ধরলাম জলের মোল কত আমাদের 3, তাই না? সেই জলের মোল বাই টোটাল মোল, মানে এ এর মোল আর বি এর মোল, তাহলে কত হবে? 3 প্লাস, মানে 3/4। এটা আমার কি হচ্ছে? এটা আমার হচ্ছে মোল ফ্র্যাকশন। কার মোল ফ্র্যাকশন? এটা আমার মোল ফ্র্যাকশন হলো জলের। ঠিক আছে, এবার যদি আমাকে বলে যে জিটা অফ, যদি আমাকে বলে জিটা অফ বি মানে আমার চিনির মোল ফ্র্যাকশন কত, তাহলে সেটা আমরা কি করে বের করব? 1/3+1 মানে 1/4। এতদূর বোঝা গেছে? আচ্ছা, তার মানে মোল ফ্র্যাকশন বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? যে কোনো একটা সলিউশনের কোনো একটা কম্পোনেন্টের মোল ফ্র্যাকশন আমরা কিরকম করে বের করব? আমরা সেই যে তোমার যার আমরা মোল ফ্র্যাকশন বের করব সে কত মোল প্রেজেন্ট আছে সেটাকে আমরা লিখলাম, তার বাদ দিয়ে আর যেই যেই কম্পোনেন্ট আছে তাদের মোল ফ্র্যাকশন, তাদের যে মোল ফ্র্যাকশন তার যোগফলটাকে সেটা দিয়ে ভাগ করব। এটা করলে যেটা আমরা পাবো এটাকে আমরা কি বলবো? মোল ফ্র্যাকশন। সেই যে আমাদের পদার্থটা, সেই যে কম্পাউন্ডটা মিশ্রিত আছে তার মোল ফ্র্যাকশন আমরা এরকম করে কিন্তু বের করতে পারছি। তাহলে যদি আমরা এর মোল ফ্র্যাকশন বলি সেটা কত হবে? Na/Na+Nb। আর যদি আমরা, এটা আমার কি হচ্ছে? এটা আমার জিটা অফ এ। আর যদি আমরা বলি জিটা অফ বি সেটা তাহলে আমাদের কত হচ্ছে? সেটা আমাদের হচ্ছে n অফ বি বাই n অফ এ প্লাস n অফ বি। মানে যেটা আমাদের মোল ফ্র্যাকশন বের করতে বলছে সেটার মোল সংখ্যা, তাকে আমরা ডিভাইড করব কাকে দিয়ে? সেটাকে ধরে সেই সলিউশনের মধ্যে আর যতগুলো কম্পাউন্ড আছে তাদের সবগুলোর মোলের আমরা হচ্ছে যোগ করবো। সেটা দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা যেটা পাবো সেটা আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। কার মোল ফ্র্যাকশন? তাহলে আমরা হচ্ছে সেই জিনিসটার মোল ফ্র্যাকশনটা, যেই কম্পাউন্ডটার আমরা তোমার মোলসটাকে ওপরে নিয়েছি তার আমরা মোল ফ্র্যাকশনটা কিন্তু তখন পেয়ে যাচ্ছি। বোঝা গেল? এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে যদি আমরা ধরো আমাদের একটা কম্পাউন্ডে মধ্যে ধরো ওখানে দুটো আছে, ধরো আমি বললাম আমাদের একটা কম্পাউন্ড আছে যার মধ্যে এ আর বি দুটো হচ্ছে পদার্থ আছে, তো এ এর আমার মোল ফ্র্যাকশন বেরোলো হচ্ছে এটা, বি এর মোল ফ্র্যাকশন বেরোলো এটা। এবার এখান থেকে যেটা বলা যায় যে কোনো একটা সলিউশনে যতগুলো পদার্থ আছে তাদের প্রত্যেকটার মোল ফ্র্যাকশনকে যদি আমরা যোগ করি, প্রত্যেকটার মোল ফ্র্যাকশনকে যদি আমরা যোগ করি তার উত্তর কত আসে? 1 আসে। উত্তর কত আসবে? 1। দেখো, যদি তুমি এখানে জিটা এ আর জিটা বি যোগ করো তাহলে এখানে কি আছে? নিচে এটা আছে, এটা আছে, তাহলে তুমি লসাগু কত বেরোবে? এটা Na+Nb, আর উপরেও কি আসবে? Na+Nb। তাহলে কাটাকুটি করে কত হয়ে যাবে? এ, বলছি 1। তাহলে আমার মোল ফ্র্যাকশনের এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এই প্রপার্টি গুলো দিয়ে পরে কিন্তু অনেক অঙ্ক করতেও কাজে লাগবে আর অনেক কনসেপ্টেও এই প্রপার্টিটা কিন্তু আমাদের কাজে লাগবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বোঝা গেল? তাহলে জিটা অফ এ প্লাস জিটা অফ বি ইকুয়ালস টু 1। ধরো যদি বাইনারি সলিউশন যদি না হয়, যদি আহ 2 এর থেকে বেশি কম্পোনেন্ট থাকে তাহলে আমরা জিটা অফ এ প্লাস জিটা অফ বি প্লাস জিটা অফ সি প্লাস জিটা অফ ডি ডট 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 করে যত হবে সেগুলো ইকুয়ালস টু, তাহলে আমার তখন কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এবার এটা দিয়ে ধরো যদি আমরা একটা অঙ্ক করার ট্রাই করি, কি বলেছে যে 40 গ্রাম অফ NaOH প্লাস 54 গ্রাম H2O সলিউশন, তো ফাইন্ড মোল ফ্র্যাকশন। সো আমাদের এই দুটোর ক্ষেত্রে মোল ফ্র্যাকশন বের করতে হবে। আমাদের একটা সলিউশন বলেছে, সেই সলিউশনের মধ্যে 40 গ্রাম হচ্ছে NaOH আছে আর 54 গ্রাম হচ্ছে আমাদের H2O আছে। তাহলে আমাদের গ্রামে বলা আছে যে আমাদের
কতটা হচ্ছে আমাদের সলিউশনটার মধ্যে কোন পদার্থটা কত গ্রামে আছে। তাহলে আমরা যদি গ্রামে দেওয়া থাকে সেখান থেকে যদি আমাদের মোলে কনভার্ট করতে হয় তাহলে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা করব সেটার যে মাসটা মানে সেটা যত গ্রাম আছে সেটাকে তার মোলার মাস দিয়ে আমরা হচ্ছে ভাগ করব। সেই মাসটাকে তার মোলার মাস দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব যে সেটা কত মোল প্রেজেন্ট আছে। তাহলে যদি আমরা বলি যে কত মোল আমার NaOH আছে, NaOH আমার দেওয়া আছে হচ্ছে 40 গ্রাম। ঠিক আছে, সেটাকে তার মোলার মাস দিয়ে আমরা হচ্ছে ভাগ করব। দেখো এন এখানে দেওয়া আছে 23, মানে সোডিয়ামের তোমার মোলার মাস কত 23, অক্সিজেনের কত 16, হাইড্রোজেনের কত 1। এই জিনিসগুলো কিন্তু আমাদের এতদিনে মুখস্থ থাকা উচিত, না হলে মানে সব পরীক্ষায় কিন্তু আমাদের এইগুলো দিয়ে দেবে না। কিছু কিছু ক্ষেত্রে দিয়ে দিতেও পারে যদি খুব ভালো কোয়েশ্চেন হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আমাদের দিয়ে দেওয়া থাকে না। তো কোনো কম্পাউন্ডের মোলার মাস কত আমরা ক্লাস 12 এ পড়ি এখন, তো মোলার মাস কত, ইকুইভ্যালেন্ট মাস কিরকম করে ক্যালকুলেট করে, এই জিনিসগুলো কিন্তু আমাদের এতদিনে একটু আধটু জানা উচিত। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের NaOH এর যদি আমাদের বলে যে আমাদের মোল কত, তাহলে আমরা সেটার মাস বা তার মোলার মাস দিয়ে সেটাকে আমরা মানে ডিফাইন করতে পারি। তাহলে এখানে আমি যদি এইগুলোকে 23, 16 আর 1 যোগ করি তাহলে কত হয়, 40 হচ্ছে। 40 হচ্ছে। তাহলে এখান থেকে আমার কত মোল আমার NaOH প্রেজেন্ট আছে, 1। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এখান থেকে আমরা কত মোলস অফ H2O আছে সেটা বের করতে চাই, তাহলে H2O কতটা দেওয়া আছে, 54 গ্রাম। হাইড্রোজেন কত আছে, দুটো, তাহলে 2 into 1, আর অক্সিজেন একটা মানে 16। তাহলে এটা কত হবে, 54/18, তার মানে 3। তার মানে আমার NaOH কত আছে, 1 মোল, আর আমার H2O কত আছে, 3 মোল। তাহলে আমার হয়ে গেল এই যে, সরি, তাহলে আমার জিটা অফ NaOH, তাহলে আমার NaOH এর মোল ফ্র্যাকশন কত হবে, 1/1 + 3, মানে 1/4। আর আমার জলের মোল ফ্র্যাকশন কত হবে, জিটা অফ H2O ইকুয়ালস টু 3/1 + 3, মানে 3/4। বোঝা গেল মোল ফ্র্যাকশন অব্দি? এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের ভালো মতো করে কিন্তু দেখতে হবে। ঠিক আছে, এরপরেই যে জিনিসটা আমরা করব এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। স্কুলে যতদিন হচ্ছে ল্যাব করবে, যখন স্কুলে বা যখন কলেজে উঠবে, যখন ল্যাব করবে, ল্যাবে কিন্তু দেখবে যে সলিউশন গুলো আমরা বানাচ্ছি তার মধ্যে কিন্তু মোলারিটি, নর্মালিটি, এই জিনিসগুলোর কিন্তু খুব ইম্পর্টেন্স আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো মতো করে হচ্ছে করতে হবে। বোঝা গেল? এর আগে আমরা যে পার্ট গুলো করলাম আমরা একবার যদি একটুখানি রিক্যাপচুলেট করে নিই তাহলে তোমাদের জন্য জিনিসটা বেটার হবে। ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা যেটা করলাম যে সলিউশন বলতে কি বোঝাচ্ছে সেই জিনিসটাকে আমরা একটুখানি দেখলাম, যে সলিউশনের মধ্যে কি কি থাকছে, সলিউশনের মধ্যে দ্রাবক থাকছে, কোনটাকে কোনটাকে দ্রাবক বলছি, এগুলো করলাম। ঠিক আছে, তারপরে আমরা কি করলাম, ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, ক্যারেক্টারিস্টিক্স দেখার পরে আমরা কনসেন্ট্রেশন টার্ম করতে আসলাম, কনসেন্ট্রেশন টার্মে আমরা ওয়েট বাই ওয়েট করলাম, তারপরে আমরা ভলিউম বাই ভলিউম করলাম, তারপরে আমরা ওয়েট বাই ভলিউম করলাম, মোল ফ্র্যাকশন করলাম, রাইট? এবার আমরা কি করব, এবার আমরা করব হচ্ছে মোলারিটি। এবার আমরা কি করব, এবার আমরা মোলারিটি করব। আচ্ছা, মোলারিটি বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, যে ধরো আমার কোনো একটা দ্রবণের মধ্যে যদি ধরো এই দ্রবণটা আমার 1 লিটার থাকে, ধরো এই একটা আমার দ্রবণ আছে, এই দ্রবণটা আমার কতটা, এটার মানে দ্রবণটা আমার কতটা আছে, 1 লিটার। কতটা আছে, 1 লিটার। এই 1 লিটার দ্রবণের মধ্যে আমার যত মোল যত মোল হচ্ছে দ্রবীভূত থাকবে, এই 1 লিটার যে আমার সলিউশনটা এর মধ্যে আমার যত মোল দ্রবীভূত থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে মোলারিটি। সেটাকে আমরা কি বলবো, মোলারিটি, মানে মোলস of solute
মোলস অফ সলিউটকে আমরা কি দিয়ে ভাগ করব? মোলস অফ সলিউটকে আমরা ভাগ করব ভলিউম অফ সলিউশন দিয়ে। ভলিউম অফ সলিউশন ইন লিটার। ভলিউম অফ সলিউশন ইন লিটার। তো এটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সেই সলিউশনের মোলারিটি। সেই সলিউশনের কি? মোলারিটি। বোঝা গেল? মোলারিটির ইউনিট কি হয়? মোলারিটির ইউনিট হয় মোল পার লিটার। দেখো এখানে মোলস অফ সলিউট মানে মোল বাই লিটার, তাহলে মোলস পার লিটার। বোঝা গেল? ওকে, সেটা এটাকে মোলারিটিকে আমরা কি বলতে পারি? মোলস পার লিটারকে আমরা ক্যাপিটাল হাতের এম দিয়েও বোঝাতে পারি। যদি ধরো কোনো সেন্টেন্সের ধরো কোনো একটা সাথে লেখা থাকলো যে কোনো একটা সলিউশন, এটা হচ্ছে 3 মোলার 3m, তার মানে কি সেটা সেই যে সলিউশনটা তার 1 লিটার সলিউশনের মধ্যে 3 মোল সলিউটের আছে, সলিউটের 3 মোল আছে, সেজন্য সেটাকে আমরা কি বলছি? 3 মোলার বলছি। বোঝা গেল কথাটা? এখান থেকে আরেকটা যেটা জিনিস বলার সেটা হচ্ছে মোলার সলিউশন বা মোলার দ্রবণ। কি বললাম? মোলার দ্রবণ। মোলার দ্রবণ, মোলার দ্রবণ কি বলছে? যে আমার 1 লিটার সলিউশনের মধ্যে যখন আমার 1 গ্রাম অণু পরিমাণ কোনো একটা দ্রাব থাকবে, 1 গ্রাম অণু পরিমাণ কোনো একটা দ্রাব থাকবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা মোলারিটি বলবো। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা মোলারিটি বলবো। বোঝা গেল? তাহলে মোলারিটি কাকে বলে? মোলারিটি বলে হচ্ছে যে কোনো একটা যদি আমাদের সলিউশন থাকে, সেই সলিউশনের একক আয়তনে একক আয়তনে যত মোল দ্রবীভূত থাকে তাকে সেই দ্রবণের মোলারিটি বলে। বোঝা গেল কথাটা? ঠিক আছে। এবার যদি ধরো আমরা একটা এখান থেকে প্রবলেম করতে চাই, কি বলেছে? ফাইন্ড মোলারিটি of 40 grams of NaOH dissolved in 250 ml solution. 250 ml solution. তাহলে আমরা কি জানি? যদি আমাদের মোলারিটি বের করতে বলে তাহলে মোলারিটির ফর্মুলা কি হয়? মোলারিটির ফর্মুলা কি হয়? হয় হচ্ছে মোলস অফ সলিউট, দ্রাবের কত মোল আছে সেটা বাই দ্রবণের আয়তন। সেটা বাই দ্রবণের আয়তন। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কি বললাম? 40 গ্রাম NaOH ডিজলভ আছে। কতটা ডিজলভ আছে? 40 গ্রাম NaOH ডিজলভ আছে, রাইট? তো আমাদের তো মোলস তো আমরা জানি না, কিন্তু আমরা মোল ফ্র্যাকশন যখন করলাম আমরা এর আগেও জানি, তাহলে আমরা যদি আমাদের গ্রাম দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা মোল কিরকম করে বের করি? মোল আমরা কিরকম করে বের করি? গ্রাম, গ্রাম লেখাটা দাঁড়াও, একটা আমরা লিখে দিই হচ্ছে মাস বাই মোলার মাস। মাস বাই মোলার মাস, এটা করে আমরা কি করতে পারি? আমরা মোলটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা সলিউট কতটা আছে? 40, আর এটার মোলার মাস কত হবে? 23 প্লাস 16 প্লাস 1। এবার ভলিউম অফ সলিউশন, ভলিউম অফ সলিউশন আমার কত দেওয়া আছে? ভলিউম অফ সলিউশন আমার কত দেওয়া আছে? 250 ml। কিন্তু আমরা মোলারিটি সবসময় কিসে মেজার করি? আমরা মোলারিটি সবসময় লিটারে মেজার করবো। তাহলে 250 ml কত লিটার হবে? 250 বাই 1000। ঠিক আছে, কত লিটার হবে? 250 বাই 1000। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে? এটা ভাগ আছে, তার মানে এই জিনিসটা কি হবে? উল্টে যাবে। তাহলে এটা কি হবে? 40 বাই 40 ইন্টু 1000 বাই 250। তার মানে এটা কত হবে? এটা হবে হচ্ছে তোমার 4। তার মানে এই সলিউশনটা যেটা, এই সলিউশনের মোলারিটি কত? 4। তাহলে এটার মোলারিটি কত? 4 মোলার। মোলারিটি কত? 4 মোলার। বোঝা গেল কথাটা? ঠিক আছে। এবার মোলারিটি আহ এতদূর হওয়ার পরে এখানে আমাদের
আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে মোলারিটি অফ ডাইলুশন। মোলারিটি অফ ডাইলুশন বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, যে ধরো এটা আমার একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে এই আমাদের লিকুইড আছে, আর এর মধ্যে এটা হচ্ছে আমাদের সলিড পার্টিকেলস আছে। ঠিক আছে, এবার আমি যদি বলি যে এটা আমার একটা 1 লিটার সলিউশন, এই 1 লিটার সলিউশন, সেটার মধ্যে ধরো যদি আমরা বলি যে এই 1 লিটার সলিউশনের মধ্যে আমাদের 5টা অণু আছে। 5টা অণু কার আছে? 5টা অণু, বা যদি আমরা বলি 5 মোল, 5 মোল আমাদের কি আছে? 5 মোল আমাদের এখানে হলো তোমার দ্রবীভূত আছে। তার মানে এই যে সলিউশনটা, এই সলিউশনটার তাহলে আমরা মোলারিটি কত বলবো? 5 মোলার, রাইট? 5 মোলার বলবো, যে 1 লিটার সলিউশনের মধ্যে 5 মোল আমার দ্রাবের হচ্ছে কণা এর মধ্যে দ্রবীভূত আছে, সেজন্য সেটাকে আমরা কি বলছি? 5 মোলার বলছি। এবার ধরো এই যে সলিউশনটা, এই সলিউশনটাকে যদি আমরা বলি যে এটার আয়তন, যেটা এটার আয়তন V1, ঠিক আছে, এটার আয়তন কত? V1। আর এই জিনিসটার তোমার মোলারিটি কত? মোলারিটি হলো M1। এটার আয়তন কত? V1, আর এটার মোলারিটি কত? M1। ঠিক আছে, তো এটা হচ্ছে এটার মোলারিটি, আর এটার তোমার কি বলছে, মোলারিটি আর আয়তন কত বলা আছে? M1 আর V1। ঠিক আছে, এবার এটার মধ্যে ধরো যদি আমরা এই যে সলিউশনটা, এটার মধ্যে আমরা 100 ml জল বসাই। এই সলিউশনটা সুন্দর ছিল, ওর মধ্যে ওর আয়তন দেওয়া ছিল V1, মোলারিটি A1। এবার এই জিনিসটার মধ্যে আমরা কি করলাম? আমরা 100 গ্রাম জল দিয়ে, ঠিক আছে। এবার 100 গ্রাম যদি এটার মধ্যে আমরা জল নিয়ে নিই, তাহলে এটার আয়তনটা কি V1 থাকবে? কখনোই থাকবে না। এটার আয়তনটা তখন কি হবে? এর আয়তনটা V1 থেকে বেড়ে কি হবে? V2 হবে। এর আয়তনটা তখন কি হবে? V1 থেকে বেড়ে কি হবে? V2 হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি যে মোলারিটি কাকে বলে? যে 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল আমার হচ্ছে দ্রবীভূত আছে। এবার এখানে আবার যদি M1 ধরো, বা তাহলে 1 লিটারে কি আছে? M1 মোল দ্রবীভূত আছে, সেজন্য এটার মোলারিটি হচ্ছে M1। কিন্তু যখন আমি এখানে 100 ml বাইরে থেকে জল অ্যাড করছি, 100 ml যখন আমি বাইরে থেকে জল অ্যাড করছি, তখন এটার তো যেটা যতটা পরিমাণে এটার আয়তন ছিল, যে আয়তনে এটা M1 মোলারিটি দিচ্ছিল, এটার আয়তনটা তো চেঞ্জ হয়ে গেল, তাই না? আর আমাদের জলটা আর মোলারিটিটা কি আছে? আমাদের জলের যেটা আয়তনটা, সেটার উপরে ডিপেন্ড করছে, আর কিসের উপর ডিপেন্ড করছে? দ্রাব কতটা দ্রবীভূত আছে। তাহলে এখান থেকে যদি আমাদের যখন ভলিউমটা চেঞ্জ হয়ে যাচ্ছে জলের, তাহলে ভলিউমটা চেঞ্জ হওয়ার ফলে কি হচ্ছে? আমাদের যে মোলারিটিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা চেঞ্জ হয়ে মোলারিটিটা কত হবে? M2। চেঞ্জ হয়ে গিয়ে মোলারিটিটা কত হয়ে যাবে? M2 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো এখানে আমাদের যে এখানে 100 গ্রাম জল অ্যাড করার পরে আমরা কিন্তু এই আয়তনটা পেয়েছি। তার মানে কি আমাদের V2টা যেটা, এটার যে আয়তনটা, সেটা কি অবশ্যই আমাদের V1 এর এটার আয়তনটার থেকে কি হবে? বেশি হবে। ক্লিয়ার? এবার আমরা কিন্তু খালি জল ঢেলেছি, মানে কিন্তু আমরা খালি সলভেন্টটা ঢেলেছি, সলিউট কিন্তু আমরা ঢালিনি। আমরা কিন্তু খালি সলভেন্ট ঢেলেছি, সলিউট কিন্তু আমরা ঢালিনি। এবার সলিউট যেহেতু হচ্ছে এখানে দেওয়া হয়নি, সলিউট ঢালা হয়নি, তার মানে কি যত যত হচ্ছে তোমার মোল এইখানে, এই ক্ষেত্রে ফার্স্ট ক্ষেত্রে আমাদের যত মোল হচ্ছে দ্রবীভূত ছিল, এক্ষেত্রে দ্রাবর পরিমাণ কিন্তু সেম আছে, কিন্তু সলভেন্টের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে, দ্রাবকের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে আমাদের কি হবে? এই যেটা আমার মোলারিটিটা কিন্তু কমে যাবে। তার মানে কি হবে? M2 ইজ লেস দেন M1 হয়ে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে? আমাদের ভলিউম বাড়ছে। সেকেন্ড ক্ষেত্রে কি হচ্ছে? মোলারিটি কমে যাচ্ছে। মানে এই ফার্স্টের সেকেন্ডেরটার ক্ষেত্রে একটা যেমন বাড়ছে, একটা কমে যাচ্ছে।
ফার্স্টেরটার ক্ষেত্রে একটা যেমন বেশি আছে, একটা কমে যাচ্ছে। তো এরকম যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা থেকে এটাকে কি বলা যায়, যে কোনো একটা সলিউশনের মধ্যে ধরো যদি কোনো একটা মোল আমরা সেটা জানি, সেইটার মধ্যে যদি আমরা বাইরে থেকে তোমার সলভেন্ট অ্যাড করি, সেই সলভেন্ট অ্যাড করার পরে সেটার মোলারিটি আর সেটার ভলিউম, এই দুটোর যে গুণফলটা হবে সেটা আগের মোলারিটি আর ভলিউমের গুণফলের সাথে সমান হবে। কি বললাম, এটার ভলিউম কত ছিল V1, এটার মোলারিটি কত M1। এটার মধ্যে আমরা 100 ml জল মেশালাম, মেশানোর পরে এটার ভলিউম কত হলো V2, বেড়ে ভলিউমটা বেড়ে গিয়ে হলো V2, আর মোলারিটিটা কমে গিয়ে কত হলো M2, মোলারিটি কমে গিয়ে কত হলো M2। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা হলো, এই দুটো কি হবে, পরস্পর সমান হবে। এই দুটো কি হবে, পরস্পর সমান হবে। এটাই হচ্ছে মোলারিটি অফ ডাইলিউশন থেকে আমরা পাচ্ছি। তাহলে এটা কি হবে, এই দুটো হচ্ছে পরস্পর সমান হবে। বোঝা গেল কথাটা? মানে আগেরটার ভলিউমটা আমার আগেরটার থেকে পরেরটাতে ভলিউমটা বাড়ছে, কিন্তু আগের ভলিউমটা কম থাকলে ওটা তো মোলারিটি বেশি ছিল, এখানে বেশি সলিউশন হয়ে গেছে, কিন্তু আমার তো দ্রবণের কণাটা তো আমার সেম, দ্রাবের কণাটা তো আমার সেম আছে, তাই না? তো সেজন্য কি হচ্ছে, সেই জন্য আমাদের যে এক্ষেত্রে মোলের যে মোলারিটিটা, সেই মোলারিটিটা কমে যাচ্ছে, কিন্তু মোলারিটিটা এদিকে বেশি। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, এই দুটো পরস্পরের সাথে কি আছে, সমতা বজায় চলছে, পরস্পরের সাথে সমতা বজায় চলছে, এই দুটো জিনিস পরস্পরের ইকুয়াল হয়। বোঝা গেল? আচ্ছা, এখান থেকে ধরো যদি আমরা একটা অঙ্ক করার ট্রাই করি, কি বলছে যে 0.2 মোলার 100 ml HNO3 is diluted with 100 ml water. Find the new molarity. New molarity মানে কি বলছে, এই আমার একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমার HNO3 আছে, HNO3 আছে কত, 100 ml, 100 ml HNO3 আছে, যার মধ্যে আমার মোলারিটি কত আছে, এটার মোলারিটি হচ্ছে 0.2 মোলার। 0. এমটা ছোট হাতে রয়ে গেছে, 0.2 মোলার আমার একটা 100 ml এর HNO3 সলিউশন আছে। তার মানে এখানে এটা আমার V1, এটা আমার কি M1। এবার এটার মধ্যে কি করছে, 100 ml জল দিচ্ছে, এটার মধ্যে কি করছে, 100 ml জল দিচ্ছে। এবার 100 ml জল যদি এটার মধ্যে দেওয়া হয়, তাহলে তারপরে যে আমার সলিউশনটা তৈরি হবে, সেই সলিউশনটার মধ্যে কি আছে, সেই সলিউশনটা হচ্ছে আমার তাহলে V2 হয়ে যাচ্ছে, আর এটার মোলারিটিটা কত হচ্ছে আমার M2। এবার V2র মধ্যে এখানে 100 ml, 100 ml আমার কি ছিল, 100 ml HNO3 আমার আগের থেকেই দেওয়া ছিল, 100 ml HNO3 আমার আগের থেকেই দেওয়া ছিল, তার সাথে কি হচ্ছে 100 ml জল অ্যাড হচ্ছে, তার মানে কত হচ্ছে 200 ml, কত হয়ে যাচ্ছে, 200 ml হয়ে যাচ্ছে। আর মোলারিটিটা, সরি, মোলারিটিটা এখানে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি, যে M1 V1 equals to M2 V2। তাহলে এখানে আমাদের M1 কত আছে, 0.2, V1 কত আছে 100, M2 টা আমাদের বের করতে হবে, V2 কত আছে 200। তাহলে এখানে এদিকের দুটো জিরো, এদিকের দুটো জিরো কাটলো, তাহলে আমাদের পরেরটার মোলারিটি কত বেরোলো, 0.1। সেক্ষেত্রে মোলারিটি কত হলো, 0.1। বোঝা গেল? এবার এটা আরো ইন্টারেস্টিং, মোলারিটির পরে মানে এই জিনিসগুলো না মানে কাইন্ড অফ সিমিলার, তোমার মোলালিটি, নর্মালিটি, জিনিসগুলো কাইন্ড অফ সিমিলার। ঠিক আছে, এই একটা জিনিস যদি একবার ধরে নেওয়া যায় যে মোলারিটি বা মোলালিটি কোনটাকে আমরা কি বলছি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের মোলারিটি এরপরে নর্মালিটি, এরপরে আর একটা আসবে সেটা হচ্ছে ফর্মালিটি। মানে এই ফর্মালিটি ওই ফর্মালিটি না, মানে তোমার সোশ্যাল ফর্মালিটির মধ্যে পড়ে না, কিন্তু ফর্মালিটি, নর্মালিটি, মোলালিটি আর মোলালিটি অনেক লিটি আছে। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু নিজেদের মধ্যে খুবই কোরিলেটেড, ঠিক আছে, খুবই কোরিলেটেড। আচ্ছা, নর্মালিটি করার আগে আমাদের আর একটা জিনিস একটুখানি জানতে হবে, যেটা তোমরা এতক্ষণ যদিও জেনে এসেছো, সেটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ
গ্রাম ইকুইভ্যালেন্ট ইকিউভি। তো গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা কি বলছি? গ্রাম ইকুইভ্যালেন্ট সেম, আমাদের মাস বাই মোলার মাস, মাস বাই মোলার মাস। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ আ সলিউশন। আচ্ছা, তো নর্মালিটি কাকে বলছে? নর্মালিটি বলছে যে যতটা গ্রাম ইকুইভ্যালেন্ট অফ আ সলিউশন আমার একটা সলিউশনের মধ্যে, এবার ইউনিট ভলিউমে লিটারে, আমার ইউনিট ভলিউমে লিটারে যতটা পরিমাণ গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে থাকবে সেটাকে আমরা কি বলবো? নর্মালিটি বলবো। সেটাকে আমরা কি বলবো? নর্মালিটি বলবো। এখন মোলারিটি আর মোলালিটি করার পরে জিনিসটা আমাদের খুবই ইজি মনে হচ্ছে, রাইট? তো এই জিনিসটাকে আমরা কি বলবো? নর্মালিটি বলবো। তো নর্মালিটিটাকে যদি আমরা লিখতে যাই সেটাকে আমরা কি করে লিখবো? এটাকে হচ্ছে ক্যাপিটাল লেটারের এন দিয়ে লিখবো। এটাকে কি বলে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। আমাদের কোনো একটা সলিউটে যত গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট আছে সেটা ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন in solution in। তো নর্মালিটিটাকে আমরা কি বলছি? যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। আর এখানে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা কি করে বের করছি? আমরা বের করছি হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস দিয়ে, মানে মোলার মাস লিখে দিয়েছি ভুল করে, এটা হবে হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। শরীরটা খুব একটা ভালো নেই জন্য একটুখানি লেখা আজকে এদিক ওদিক হয়ে যেতে পারে। যেটা আমার কি হবে? এটা আমার মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস, মাসকে যদি আমরা ইকুইভ্যালেন্ট মাস দিয়ে ভাগ করি তাহলে যেটা আমাদের হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিড, গ্রাম ইকুইভ্যালেন্ট। আর সলিউটের যখন আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট নেব, দ্রাবের যখন আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট নেব, সেটাকে যদি আমরা ভলিউম দিয়ে ভাগ করি, কার ভলিউম দিয়ে ভাগ করি? সলিউশনের ভলিউমটা যেটা লিটারে আছে সেটা দিয়ে যখন আমরা ভাগ করছি তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে নর্মালিটি। ক্লিয়ার? তখন আমরা পাবো হচ্ছে নর্মালিটি। আচ্ছা, নর্মালিটির মধ্যে হচ্ছে থাকে তোমার ধরো বাই নর্মাল বা সেমি নর্মাল, সেন্টি নর্মাল এরকম থাকতে পারে, ঠিক আছে? তো বাই নর্মাল যদি বলে, পাই মানে কি টু, তো পাই মানে কি টু, তা যদি বাই নর্মাল বলে তাহলে আমার নর্মালিটি কত হবে? n/2। যদি বলে সেন্টি নর্মাল, সেন্টি নর্মাল, সেন্ট মানে কি? 100। আমরা কি করি? আমরা যখন শতকরা বের করি পার্সেন্টেজ, রাইট? পার্সেন্টেজ, সেন্ট যখন আসবে তখনই কি আসবে? 100। তাহলে যদি আমাদের বলে সেন্টি নর্মাল তাহলে নর্মালিটি কত হবে? n/100। ক্লিয়ার? এরকম করে এই জিনিসগুলোকে আমরা হচ্ছে বের করতে পারি। ইজি। ওকে, এবার যদি এখানে বলে যে এক নর্মাল সলিউশন আমরা কাকে বলবো? এক নর্মাল সলিউশন আমরা কাকে বলবো? এক নর্মাল সলিউশন হচ্ছে আমার এক লিটার যে সলিউশন, আমার 1 লিটার সলিউশনে যদি আমার 1 গ্রাম অণু সংখ্যক আমার সলিউট থাকে, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট আমার সলিউট থাকে, সেটাকে আমরা কি বলবো? এক নর্মাল বলবো। সেটাকে আমরা এক নর্মাল বলে দেবো। ক্লিয়ার? এবার আমাদের যে কনসেন্ট্রেশন টার্মস আমরা করছিলাম সেই কনসেন্ট্রেশন টার্মস এর এটা হচ্ছে লাস্ট, সেই কনসেন্ট্রেশন টার্মস এর এটা হচ্ছে লাস্ট। ওকে, আচ্ছা, তো কনসেন্ট্রেশন টার্মস এর মধ্যে লাস্ট আমরা কি দেখছি? ফর্মালিটি। লাস্ট আমরা কি দেখছি? ফর্মালিটি। আচ্ছা, তো ফর্মালিটি কি বলছে? যে আমাদের 1 লিটার, 1 লিটার সলিউশনের মধ্যে আমাদের যত গ্রাম অণু, যত গ্রাম অণু, কিসের গ্রাম অণু? সংকেত। 1 গ্রামে মানে সংকেতের যে গ্রাম অণু, যেটাকে আমরা কি বলি? গ্রাম সংকেত অণু। ঠিক আছে? গ্রাম সংকেত যে পরিমাণ আমাদের 1 লিটার সলিউশনের মধ্যে আমাদের যতটা পরিমাণ গ্রাম সংকেতের দ্রাব্য থাকবে সেটাকে আমরা কি বলবো? ফর্মালিটি বলবো। সেটাকে আমরা কি বলবো? ফর্মালিটি বলবো। ঠিক আছে? এখান থেকে এই জিনিসটা অত বেশি তোমাদের কমপ্লিকেট করে লাভ নেই, এখান থেকে অত বেশি কোয়েশ্চেন্স আসে না। এখানে যেটা আরেকটা জিনিস সেটাকে হচ্ছে বলে ফর্মাল দ্রবণ। সেটাকে বলে হচ্ছে ফর্মাল দ্রবণ, মানে প্রতি লিটার আয়তনে আমাদের যতটা গ্রাম সংকেত সংখ্যা হচ্ছে আমাদের দ্রবীভূত থাকে দ্রাবের, সেটাকে আমরা কি বলবো? এক ফর্মাল দ্রবণ বলে দেবো। ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? এক ফর্মাল দ্রবণ। ক্লিয়ার? এই জিনিসটা নিয়ে অত বেশি মাথা খারাপ করার দরকার নেই। এই জিনিসটা অতটা মানে আগের জিনিসগুলো যেগুলো আমরা করলাম সেগুলো যতটা ইম্পর্টেন্ট ছিল এটা অতটা না, কিন্তু তাও এটা কিন্তু আমাদের জেনে রাখাটা দরকার। ক্লিয়ার? এবার
সরি। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। মানে আমরা কি বলছি যে আমাদের একটা দ্রবণ আছে, সেই দ্রবণটা তৈরি করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের দ্রাব লাগবে আর দ্রাবক লাগবে। তাহলে এখানে আমাদের কি বলছে, সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড, তার মানে আমাদের দ্রাবটা কি আছে, দ্রাবকটা হচ্ছে আমাদের জল, দ্রাবকটা হচ্ছে আমাদের জল, ঠিক আছে। আচ্ছা, আর এর মধ্যে কি ডিজলভ হতে চাচ্ছে, কি দ্রবীভূত হতে চাচ্ছে, গ্যাস, মানে আমাদের দ্রাবটা কি, গ্যাস, ঠিক আছে। এবার গ্যাস যে আমাদের জলের মধ্যে বা লিকুইডের মধ্যে দ্রবীভূত হবে, গ্যাস যে কোনো লিকুইডের মধ্যে দ্রবীভূত হবে, এই জিনিসটা কয়েকটা তোমার ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেটা আমরা লিখেছি টেম্পারেচার, প্রেসার, নেচার অফ সলভেন্ট আর সলিউট, এই চারটে জিনিসের উপরে এটা কিন্তু আমাদের ডিপেন্ড করবে, ঠিক আছে। এবার যদি আমরা ফার্স্টে বলি টেম্পারেচার, যেমন ধরো যদি এটা একটা কন্টেনার থাকে, হুম, এবার এই কন্টেনারের মধ্যে এখানে কি আছে, আমাদের সলিউশনটা আছে, এখানে কি আছে, আমাদের সলিউশনটা আছে, সলিউশনটার মধ্যে এখানে সলিউটটা আছে আমাদের। এবার সলিউটের উপরে যেখানে গ্যাসটাকে আমরা এখানে ডিজলভ করতে চাচ্ছি, গ্যাসটাকে এখানে আমরা ডিজলভ হচ্ছে করতে চাচ্ছি, ঠিক আছে। এবার গ্যাসটা যদি এখানে আমরা ডিজলভ করতে চাই, তাহলে গ্যাসকে ডিজলভ করার জন্য এখানে টেম্পারেচারের একটা মানে তোমার রোল থাকবে। ধরো এখানে যদি আমরা তাপ দিই, এই জিনিসটাকে যদি আমরা তাপ দিই, তাপ দিলে কি হবে, এই যে লিকুইডটা আছে, এই লিকুইডটা কি হবে, এই লিকুইডটার তখন কি হবে, এই লিকুইডের ওপরে যে অণুগুলো আছে, এই লিকুইডটা যদি তোমার ভোলাটাইল হয়, ভোলাটাইল মানে কি, উদবায়ী হয়, উদবায়ী যদি হয়, তাহলে তখন কি হবে, এই জিনিসটা তখন গ্যাসটা ওপর দিকে উঠে যেতে চাইবে, এখান থেকে এই জিনিসটাও তখন তোমার হচ্ছে তো উপরে উঠে যাবে, এটাও তখন গ্যাস হয়ে যাবে, গ্যাস হয়ে এটাও উপরের দিকে উঠে যেতে থাকবে। বাট তাহলে তখন কি হচ্ছে যে এই ওপর থেকে যে গ্যাসটা ডিজলভ হবে আমার লিকুইডটার মধ্যে, সেটার সাথে এই জিনিসটার কি হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাই না। সেজন্য কি বলছে যে টেম্পারেচারের উপরে কি ডিপেন্ড করছে, আমাদের সলিউবিলিটি অফ গ্যাস ডিপেন্ড করছে। তারপরে কি বলছে, তারপরে বলছে হলো প্রেসার। এবার এই দেখো, এটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে, এটা যদি আমাদের সলভেন্ট থাকে, আর এখানে কি আছে, গ্যাসের মলিকিউল আছে। এবার এই গ্যাসের মলিকিউল গুলোকে আমরা এখানে ডিজলভ করতে চাচ্ছি। এবার একটা পিস্টন দিয়ে যদি এই জিনিসটাকে আমরা উপর থেকে প্রেসার ক্রিয়েট করি, পিস্টন দিয়ে যদি আমরা উপর থেকে প্রেসার ক্রিয়েট করি, তাহলে কি হবে, মানে যেই অণুগুলো ধরো এত দূর এখানে আমার সলভেন্টটা ছিল, এটার উপরে হচ্ছে এখানে গ্যাসের মলিকিউল গুলো আছে। এবার এটাকে যখন আমি চাপ দিচ্ছি, তখন এটা কি হবে, এটা আরো কন্ট্যাক্টে আসবে, কার কন্ট্যাক্টে আসবে, এটা আমার যে জলের যে লিকুইডের যে সারফেস, তার সাথে কন্ট্যাক্টে আসবে, তাতে কি হবে, এটা দ্রবীভূত হওয়ার হারটা তখন বৃদ্ধি পাবে। সেজন্য কি বলা হচ্ছে যে এটা প্রেসারের উপরেও ডিপেন্ড করছে, ঠিক আছে। আর কি হচ্ছে নেচার, কার কার নেচার, দেখো এখানে কার কার নেচার, সলিউট আর সলভেন্টের নেচার। যদি আমার সলিউটটা এরকম হয়, আমার যে গ্যাসের অণুগুলো সেটা যদি এমন হয় সেটা খুব ইজিলি দ্রবীভূত হয়ে যেতে চাচ্ছে, সেটা খুব ইজিলি হচ্ছে জলের সাথে মিশে যেতে চাচ্ছে, তাহলে কি হবে, সেটা সুবিধা হবে। কিন্তু যদি এমন হয় যেটা জল পছন্দ করে না, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে হাইড্রোফোবিক, বা ধরো সেটা যদি আমার সলভেন্টের মানে সলভেন্ট ফোবিক হয়, যদি সলভেন্টের সাথে মিশতে না চায়, তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি দ্রবীভূত হবে না। কিন্তু যদি এটা সলভেন্ট ফিলিক হয়, মানে সলভেন্টকে পছন্দ করে, তাহলে কিন্তু তাড়াতাড়ি মিশে যাবে, বোঝা গেল। তো সেম যদি যখন আমাদের যে সলিউটটা আছে, সলভেন্টটা আছে, তো যেটা সলভেন্টটা আমাদের আছে, সেই সলভেন্টটা যদি এমন হয় যে সে গ্যাসটাকে নিজের সাথে মিশতে দিতে চাচ্ছে, সলভেন্টটা চাচ্ছে যে গ্যাস ওর সাথে মিশুক, তাহলে কি হবে, তখন গ্যাসের পক্ষেও মেশাটা ইজি হবে। যদি সলভেন্টের ক্যারেক্টারিস্টিক্সটাই এমন হয়, সলভেন্টের নেচারটাই এমন হয় যে না, আমি একা একা আছি, আমি এরকমই থাকবো, আমি চাই না কোনো গ্যাস ট্যাস এসে বাইরে মেশামেশি করুক, আমি চাই না এই সমস্ত, সেটা যদি তোমার সলভেন্টের নেচার হয়, যদি আমার দ্রাবকের নেচার হয়, তাহলে তো গ্যাস এসে মিশতে পারবে না, তাই না। তো এই যে চারটে ডিফারেন্ট থিংস, এটার উপরে কি করছে, এটার উপরে ডিপেন্ড করছে হচ্ছে আমাদের কোনটা, তার উপরে আমাদের ডিপেন্ড করছে হচ্ছে যে একটা তোমার যে সলিউট আছে, সেই সলিউটটা কি, যখন গ্যাসিয়াস, সেই গ্যাসিয়াস সলিউট, মানে যখন আমাদের গ্যাস আছে, সেই গ্যাসটা লিকুইডের মধ্যে বা সলভেন্টের মধ্যে কিরকম করে দ্রবীভূত হবে কি হবে না, সেটা এই চারটে কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে। ফার্স্ট কি, টেম্পারেচার, সেকেন্ড কি, প্রেসার,
আর থার্ড কি, আমাদের যে সলভেন্ট আর আমাদের যে সলিড, এই দুটোর যে নেচারটা, ওদের স্বভাব কিরকম, ওরা কেমন মানুষ। সলভেন্ট তো মানুষ না আর কি, মানে কেমন ওরা, ওদের কিরকম ভাব, ওরা কিরকম কি চায় নিজেদের। তো সেটার উপরে ডিপেন্ড করে কি হবে, সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের সলিউবিলিটি অফ গ্যাস ইন লিকুইড ডিপেন্ড করবে, মানে আমাদের গ্যাস তোমার কোন লিকুইডের মধ্যে কিভাবে দ্রবীভূত হবে না হবে, সেটা হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। বোঝা গেল? ওকে। এবার যেটা, যে এরপরে আমাদের এখানে আরেকটা ছোট্ট জিনিস করার আছে, সেটা হচ্ছে হেনরিজ ল। সেটা কি, সেটা হচ্ছে হেনরিজ ল। আচ্ছা, হেনরিজ ল বলতে গেলে আমরা কি বোঝাতে চাই, যেমন ধরো আমরা পরের ক্লাসে সম্ভবত এসে করব তোমার ভেপার প্রেসার কাকে বলে বা কিছু, কিন্তু তার আগে আমাদের একটুখানি এটা জানার জন্য যেটা জানা উচিত, যে যখন ধরো আমাদের একটা সলিউট আছে, ভেপার প্রেসার যখন তোমরা করবে জিনিসটা আরো বেটার তোমাদের কাছে ক্লিয়ার হবে, রাইট? এবার এই যে আমাদের ধরো এটা একটা সলিউশনের মধ্যে, এটা হচ্ছে আমাদের সলভেন্টটা। এবার সলভেন্টের ওপরে কি আছে, এখানে পার্টিকেল আছে, মানে কি আছে, পার্টিকেল আছে। ধরো এটা হচ্ছে আমার সলভেন্টের পার্টিকেল, রাইট? আর এটার সাথে আমার কি আছে, সলিউটের পার্টিকেল। সলিউট কোনটা, সলিউট হচ্ছে আমার দ্রাবক, দ্রাবক বলছি, দ্রাবক। আর সলভেন্ট কোনটা, সলভেন্ট হচ্ছে আমাদের দ্রাবক। এবার এখান থেকে এই যে যদি এটা যদি ক্লোজড থাকে, কন্টেনারটা যদি ক্লোজড থাকে, তাহলে এখান থেকে যে দ্রাবক যেটা হচ্ছে এখানে ওপরে উবে যাচ্ছে, সেটা কি হবে, একটু কিছুক্ষণ পরে এখানে যেহেতু লিডটা ক্লোজ, সেটা কি হবে, এখানে নিচে একটা প্রেসার দেবে, সেটাই তরলের উপরে একটা প্রেসার দেবে। সেই প্রেসারটা কি হবে, যেমন ধরো যদি এই একটা কন্টেনারের মধ্যে যদি আমার খালি তোমার সলভেন্ট থাকতো, খালি যদি আমার সলভেন্ট থাকতো, তো খালি সলভেন্ট যদি থাকতো, তো এখানে খালি কি থাকতো, সলভেন্টের কণা থাকতো, সলিউটের কণা তো থাকতো না, সলভেন্টের কণা থাকতো। বা সলভেন্টের কণা এখানে যতটা উপরে উবে গিয়ে যেই প্রেসার দিতে পারতো, এখানে সলিউটের কণা থাকার জন্য তো সেই প্রেসারটা সেরকম হবে না। তাহলে বাড়বে না কমবে না কি হবে, সেটা আমরা যখন ভেপার প্রেসার পড়বো তখন আমরা দেখব, সেটা আমাদের এখন কনসার্নের বিষয় না। কিন্তু যদি একটা আমার সলভেন্ট থাকে, সেই সলভেন্টটা আমার যতটা পরিমাণ উদ্বায়ী হয়ে গিয়ে যে প্রেসারটা এখানে দেবে, সেই প্রেসারটা কিন্তু ডিফারেন্ট হবে যখন আমার সলভেন্টের মধ্যে সলিউট আর সলভেন্টের মিশ্রণ তখন সলিউশন থাকবে, তার মধ্যে কিন্তু এই গিভেন প্রেসারটা আলাদা হবে। এই প্রেসারটাকে যদি আমরা পিটি বলি, আর এটাকে আমরা কি বলবো, পি নট টি। পি নট কেন, কারণ এখানে খালি সলভেন্টই আছে, সলভেন্ট ছাড়া আর কেউ নেই, মানে নট মানে ওকে ছাড়া আর কেউই নেই, ওদেরও ওখানে খালি সলভেন্ট, সেটাকে আমরা পি নট বলছি। উপরে জিরো লিখলে এটাকে নট বলে। কিন্তু যখন হচ্ছে আমাদের এই সলিউশনটার মধ্যে কি আছে, আমাদের এখানে সলিউশনটার মধ্যে কি আছে, সলভেন্টও আছে, সলিউটও আছে, সলভেন্টও আছে, সলিউটও আছে, তাই সলভেন্ট সলিউট দুটোই আছে। তাহলে সলভেন্ট সলিউট দুটোই যখন এখানে আমার আছে, তাহলে কি হবে, তাহলে এখানের এই যে একটা জিনিসের যে প্রেসারটা দিচ্ছে, সেই প্রেসারটা কি দুটোর উপরে ডিপেন্ড করবে, কার কার উপরে, সলভেন্টের উপরেও ডিপেন্ড করবে, সলিডের উপরেও ডিপেন্ড করবে। কিন্তু এখানে কার উপরে ডিপেন্ড করবে, খালি সলভেন্টের উপরে। কার উপরে ডিপেন্ড করবে, খালি সলভেন্টের উপরে। তার মানে এক্ষেত্রে যে প্রেসারটা, এক্ষেত্রে প্রেসারটা সেম না। এক্ষেত্রে প্রেসারটা যদি দুটোর জন্য যেরকম হবে, এক্ষেত্রে প্রেসারটা কি সেটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে প্রেসারটাকে যদি আমরা বলতে পারি সলভেন্ট সলিউট দুটোর জন্য প্রেসার, এটাকে আমরা কি বলবো, খালি সলভেন্টের জন্য প্রেসার। মানে এখানকার যে প্রেসারটা, এটা দুটোর জন্য হচ্ছে, এখানকারটা একটার জন্য হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে সলভেন্টের যে প্রেসারটা, সেটাকে আমরা কি বলবো, আংশিক চাপ। কি বলবো, আংশিক চাপ। কেন আংশিক চাপ বলবো, কারণ এই জিনিসটার যে তাপ, যে চাপটা হচ্ছে, এই জিনিসটার চাপটা কিন্তু একটার জন্য হচ্ছে, এটার চাপটা দুটোর জন্য হচ্ছে, এটার চাপটা একটার জন্য হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, আংশিক চাপ। বোঝা গেল, আংশিক চাপ। এবার এটা তোমরা বুঝবে কি বলেছে হেনরিজ ল, সলিউবিলিটি অফ গ্যাস is proportional to the partial pressure of gas above the liquid surface when temperature is constant. দেখো কি বোঝাতে চাচ্ছে, যে ধরো এটা আমার একটা সলভেন্ট আছে, এবার এই সলভেন্টটার উপরে ধরো এখানে গ্যাসের মলিকিউল আছে, রাইট? এবার গ্যাসের মলিকিউল যে এখানে আছে, এবার এই যে তোমার
সলভেন্টটা উপরে হচ্ছে এখানে বাষ্পীভূত হচ্ছে, বাষ্পীভূত হয়ে ও তো এখানে একটা চাপ দিচ্ছে, ও এখানে কি করছে, একটা চাপ দিচ্ছে। এবার কি বলছে যে এই যে গ্যাসের যে অণুগুলো, এই গ্যাসের যে অণুগুলো এখানে যে আমার লিকুইডটা আছে সেই লিকুইডটার সাথে মিশবে কি মিশবে না, সেটা কার উপরে ডিপেন্ড করবে, এই যে আমাদের আংশিক চাপটা আছে, পার্শিয়াল প্রেসার মানে আংশিক চাপ, এই যে আমাদের আংশিক চাপটা আছে কার, গ্যাসের অ্যাবভ দি লিকুইড, এই গ্যাসটা এখানে যে চাপটা দিচ্ছে, এখানে যেটা আমরা বললাম যে এই যে এখান থেকে যে এই যে লিকুইডটা যে বাষ্পীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, ও যেমন একটা চাপ দিচ্ছে, এই গ্যাসটাও তো এখানে একটা চাপ দিচ্ছে, এই গ্যাসটাও তো এখানে একটা চাপ দিচ্ছে। যদি গ্যাসটা এখানে চাপ না দিত, তাহলে যদি খালি সলভেন্টের এটা হতো, তাহলে তো এই জিনিসটাকে আমরা এটা হচ্ছে খালি আমাদের সলভেন্টের চাপ, কিন্তু সলভেন্টটা এখানে উবে যাচ্ছে, আর গ্যাসটাও তো এখানে চাপ দিচ্ছে। গ্যাসটা এখানে আগের ক্ষেত্রে দেখো, এখানে কিন্তু এটা লিডটা ক্লোজ ছিল, তাই না? তাহলে এখান থেকে এই যে মলিকিউলটা বেরোচ্ছে ওটা কিন্তু যেতে পারছে না, ওটা আটকে যাচ্ছে। কিন্তু এখানে আমাদের যে যদি সলিউশনটা উবে উবে চলে যায়, কিন্তু এই যে আমার এটা কি আছে, এটা আমার হচ্ছে গ্যাসের পার্টিকেল, এই গ্যাসের পার্টিকেলটাও কি হবে, গ্যাসের পার্টিকেলটা এখানে কি একটা চাপ দেবে, তাই না? বাট এই চাপটা যত বাড়বে, যদি গ্যাসটা চাপ বেশি দেয়, তাহলে গ্যাসটা কি হবে, ইজিলি হচ্ছে ডিজলভ হতে পারবে, ইজিলি দ্রবীভূত হতে পারবে। কিন্তু যদি গ্যাসের যে চাপটা, সেই গ্যাসের যে আংশিক চাপটা, সেই গ্যাসের আংশিক চাপটা যদি কম হয়, গ্যাসের আংশিক চাপটা যদি কম হয়, তাহলে তো পারবে না বেশি তাড়াতাড়ি দ্রবীভূত হতে। যদি গ্যাসের আংশিক চাপটা বেশি হয়, তাহলে দ্রবীভূত হতে পারবে। ফার্স্ট কথা কি বললাম, যে এখানে যে সলিউশনটা ছিল, এই সলভেন্ট গুলো কি হচ্ছে, দ্রবীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে। সেই সলভেন্টটার জন্য একটা হালকা চাপ পাবে, যদিও লিড খোলা আছে, তাও একটা হালকা চাপ পাবে। কিন্তু এখানে যে আমার গ্যাসের মলিকিউল গুলো আছে, এই গ্যাসের মলিকিউল গুলো এখানে যে চাপটা দেবে, সেই চাপটা দেওয়ার জন্য কি হবে, গ্যাসের যে সলিউবিলিটিটা, সেটা বৃদ্ধি পাবে কোথায়, সলিউশনের মধ্যে। সেজন্য কি বলছে, যে সলিউবিলিটি অফ গ্যাস, মানে গ্যাসটা এখানে সলিউবল হবে কি হবে না, গ্যাসটা এখানে সলিউবল হবে কি হবে না, এটাকে এভাবে দেখ, সলিউবিলিটি অফ গ্যাস এটা কার সাথে প্রপোর্শনাল, পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার কার, পার্শিয়াল প্রেসারের সাথে, গ্যাসের, কার পার্শিয়াল প্রেসারের সাথে, গ্যাসের। সেটা কার সাথে প্রপোর্শনাল হচ্ছে, এই যে যেখানে আমাদের সলিউবিলিটিটা, গ্যাসের সলিউবিলিটিটার সাথে এই জিনিসটা প্রপোর্শনাল হচ্ছে, মানে আমরা কি বলতে পারি, যে এটা সলিউবিলিটি অফ গ্যাস ইজ প্রপোর্শনাল টু আমাদের প্রেসার, মানে যেটা আমাদের আংশিক চাপটা, বা এটাকে আমরা কি বলতে পারি, যে প্রেসার ইজ প্রপোর্শনাল টু দি সলিউবিলিটি অফ গ্যাস, সলিউবিলিটি অফ ব্যাস, ঠিক আছে। এবার এখানে প্রপোর্শনালিটি থেকে যদি আমাদের সমান চিহ্ন আমরা আনতে চাই, যদি আমাদের সমানুপাত থেকে সমান চিহ্ন আনতে গেলে আমাদের কি করতে হবে, এখানে একটা ইসে আনতে হবে, তোমার ধ্রুবক আনতে হবে। সেটাকে আমরা দিচ্ছি ধরো কে এইচ, সেটাকে আমরা কি দিচ্ছি, কে এইচ, আর এই জিনিসটাকে আমরা এরকম করেই লিখছি কে এইচ। তো এই কে এইচটা যেটা, এই কে এইচটাকে আমাদের কি বলে, হেনরিস, দেখা যাচ্ছে এটা, হ্যাঁ, এটাকে আমাদের কি বলছে, হেনরিস কনস্ট্যান্ট বা হেনরি ধ্রুবক, হেনরিস কনস্ট্যান্ট, এটা কি বলছে, হেনরিস কনস্ট্যান্ট। এই কেএইচ এর ভ্যালুটা আমরা কিরকম করে পাবো, এই কেএইচ এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে প্রেসার, সেটাকে আমরা সলিউবিলিটি দিয়ে যদি ভাগ করি, তাহলেই আমরা এই কেএইচ এর ভ্যালুটা হচ্ছে পাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার এই কেএইচ এর ভ্যালুটা কার উপরে ডিপেন্ড করছে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে কেএইচ এর ভ্যালু বাড়বে, সেজন্য কেএইচ টা হচ্ছে এটার উপরে ডিপেন্ড করছে। বোঝা গেল? কেএইচ এর ভ্যালুটা, এবার এখানে একটা কথা, যে হেনরির যে হেনরির ল কিন্তু সব গ্যাসের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। সেটা কোন কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ধরো যদি আমাদের কোনো একটা সলিউশন থাকে, এবার যদি সেই সলিউশনের মধ্যে যদি আমাদের কোনো একটা গ্যাস দ্রবীভূত হতে চায়, যদি সেই গ্যাসটা যদি সলিউশনের মধ্যে ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন যদি ভাঙে বা যদি না ভাঙে, সে যদি নিজে থেকে দ্রবীভূত হতে পারে, তাহলেই কিন্তু সেখানে হেনরির ল কিন্তু প্রযোজ্য হবে। সে যদি ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন না করে লিকুইডের সাথে কোনো রকম, তাহলে কিন্তু সেখানে কেএইচ এর ভ্যালু তোমার সেখানে কিন্তু হেনরির যে ল বা কেএইচ এর ভ্যালু সেখানে কিন্তু আমরা পাবো না। ঠিক আছে?
আচ্ছা, এখানে আরেকটা যেটা কথা, যেমন ধরো অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই ধরনের যে গ্যাসগুলো, এগুলো এই ধরনের গ্যাসগুলোর জন্য আমরা কিন্তু হেনরির যে কনস্ট্যান্ট কেএইচটা, এটার ভ্যালু আমরা পাবো, বা হেনরির লটা এইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। যেগুলো কোনো রকমের মিশতে চায় না তাদের জন্য কিন্তু এটা কোনো রকম অ্যাপ্লিকেশন এটার হবে না। তারপরে যেটা, যে যেমন ধরো তোমার কি বলবো, যেমন ধরো অ্যামোনিয়া বা HCl, এ ধরনের যে সমস্ত কম্পাউন্ড গুলো আছে, এগুলো যেমন জলে খুব তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায়। তো এগুলো এত তাড়াতাড়ি দ্রবীভূত হয়ে যায় যে এগুলোর জন্য কিন্তু প্রেসারের উপরে কোনো ডিপেন্ড করে না। তো এ ধরনের এগুলোর ক্ষেত্রেও কিন্তু এটা এখানে কোনো প্রভাব কিন্তু পড়বে না। বোঝা যাচ্ছে? তো এগুলো খালি তোমার এই যাদের জন্য হয়তো ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন হচ্ছে, খালি তাদের জন্যই প্রভাব বিস্তার করবে, বাকিদের জন্য কিন্তু প্রভাব বিস্তার করবে না। ঠিক আছে? এটার যে ইউনিটটা, কেএইচ এর যে ইউনিটটা, এটার ইউনিট হচ্ছে এটিএম, বার, এগুলো এভাবে এগুলোর ইউনিটকে হচ্ছে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? লাস্ট লাস্ট যেটা টপিক, সেটা হচ্ছে সলিড সলিউশন। সলিড সলিউশন কি, আমরা কি জানি? সলিউশনের মধ্যে আমাদের কি থাকে? দ্রাব থাকে, দ্রাবক থাকে। সলিড সলিউশন কি হবে? যেই সলিউশনের মধ্যে আমাদের দ্রাবটাও কি হবে? কঠিন। আর দ্রাবকটাও কি হবে? কঠিন। যেটার মধ্যে দ্রাব আর দ্রাবক দুটোই কঠিন হবে, এই ধরনের একটা সলিউশনকে আমরা কি বলবো? সলিড সলিউশন বলবো। ঠিক আছে? বোঝা গেল? আজকে আমাদের অনেকগুলো কনসেন্ট্রেশন টার্ম জানা হয়ে গেল। হেনরিজ ল আমরা পড়লাম। সলিড সলিউশনটা ছোট্ট একটা ব্যাপার, সেই জিনিসটা আমরা জানলাম। ঠিক আছে? তো আজকে কিন্তু আমাদের কনসেন্ট্রেশন টার্মের বেসিক গুলো কিন্তু হয়ে গেছে। তোমরা এই জিনিসগুলো ভালো মতো করে পড়ে নেবে, যাতে নেক্সট ক্লাসের আগে এই জিনিসগুলো তোমাদের রেডি হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, আজকের পড়া শেষ আপাতত তো শেষই। তোমরা পড়াগুলো ভালো মতো করে রাখবে, আর তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যে কোনো আপডেট, যাতে ক্লাসের নোটিফিকেশন তোমরা ঠিকঠাক মতো করে পেয়ে যেতে পারো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন ভালো মতো করে পড়াশোনা করে রেডি হতে থাকো। ওকে, বাই।